সো অ্যাজাইল ব্যাপারটা কি এবং অ্যাজাইল কেন এত মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের মডার্ন যেটা বলতেছি আমরা সেটা আসলে অ্যাজাইল থেকে আমরা নিচ্ছি। সো অ্যাজাইলের গল্পগুলো আমাদের একটু জানা দরকার যে অ্যাজাইলটা কোথা থেকে আসলো এবং অ্যাজাইলের মধ্যে আসলে কি এমন কিছু আছে যেটার কারণে আসলে মানে আমরা যারা প্রফেশনে আছি প্রজেক্ট ম্যানেজমেন্টে স্পেশালি পিএমআই এর সাথে বা অন্য কমিউনিটির সাথে অ্যাজাইল কিন্তু বিশাল একটা মানে মুভমেন্ট ক্রিয়েট করছে আর কি। মানে যে মুভমেন্টটার সাথে ইভেন পিএমআই কোপ আপ করতে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি অনেক স্লো মুভ করছে আর কি। হয়তো ভাবে না যে অ্যাজাইল এত বেশি ইম্প্যাক্টফুল হবে। ইভেন ইউরোপের প্রায় যারা আসলে প্রোডাক্ট ডেলিভারি নিয়ে কাজ করে, নতুন নতুন প্রোডাক্ট বানায়, প্রোডাক্ট ডিজাইন করে, সার্ভিস নিয়ে আসে ওয়ার্ল্ডে, তাদের প্রায় মোর দ্যান 50% অর্গানাইজেশন অ্যাজাইল ইউজ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, নট ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি হিউজ। এবং এই ট্রেন্ডটা যেহেতু এখন বেশিরভাগই টেকনোলজি ড্রিভেন, আইটি ড্রিভেন, ফলে কিন্তু এটা বাড়তেই থাকবে। আর একটা ওয়ার্ড পিএমবক এর আগে ছিল, আর আমি মাঝে মাঝে বলি, সেটা হচ্ছে যে বলছিলাম ভুকা। ভুকা মানে হচ্ছে ভোলাটিলিটি, ইউতে হচ্ছে আনসার্টেনিটি, সিতে হচ্ছে কমপ্লেক্সিটি, আর এতে হচ্ছে অ্যাম্বিগুইটি। সো আমরা এমন ওয়ার্ল্ডে বাস করতেছি যেটাকে আসলে ভুকা ওয়ার্ল্ড বলা হয়। ভুকা তার মানে কোনো কিছু যেটা আজকে মনে করতেছে যে ঠিক আছে, কালকে সেটা আবার ঠিক নেই। হ্যাঁ, মানে এমন দ্রুত চেঞ্জ হচ্ছে যেটার সাথে কোপ আপ করাই আসলে খুব টাফ। সো অ্যাজাইল মানেই তো আমরা বুঝতে পারছি যে অ্যাডাপ্টিবিলিটি, কত কুইকলি উই ক্যান অ্যাডাপ্ট। তো অ্যাজাইলের গল্পটা হচ্ছে এরকম যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে শুরু থেকে একটা মেথডই ছিল যে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়াটারফল মেথড যেটা আমরা বলি, বা প্ল্যান ড্রিভেন মেথড। তার মানে মোস্ট অফ দ্য প্ল্যানিং শুরু করতে হবে প্রজেক্টের আগেই করতে হবে, এবং সেই প্ল্যানটা আমাদেরকে ড্রাইভ করবে এক্সিকিউশনকে, এবং আমরা প্রজেক্টটা ক্লোজ করব। যেহেতু জিনিসটা কনস্ট্রাকশন থেকে আসছিল, সো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর সব প্রজেক্ট এইভাবেই হয়, প্ল্যানটা আমরা আগে করে ফেলি, তারপরে সেটা অনুযায়ী আমরা এক্সিকিউশন করি। এবং যদি চেঞ্জ হয়, চেঞ্জ তো হতেই পারে, কোনো প্রজেক্টই আসলে চেঞ্জ ছাড়া নাই, সেটা কনস্ট্রাকশন হোক যাই হোক, আমাদের পদ্মা প্রজেক্টে অনেক চেঞ্জ ঘটবে। তো চেঞ্জ যখন হবে তখন ট্রেডিশনাল প্রজেক্টের নিয়ম হচ্ছে চেঞ্জটাকে আসলে খুবই কন্ট্রোল ওয়েতে চেঞ্জটাকে ম্যানেজ করা। হ্যাঁ, চেঞ্জ কন্ট্রোল বোর্ড থাকে, তারপরে চেঞ্জ কন্ট্রোল ফর্ম থাকে, যে ফর্মের মধ্যে অনেকে অ্যানালাইসিস করে, সেই অ্যানালাইসিসটা যদি স্পন্সর বা চেঞ্জ কন্ট্রোল বোর্ড সিনিয়র লোক ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রুভ করে, তাহলে আসলে ওটা চেঞ্জ ইমপ্লিমেন্ট হয়। এটা আসলে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস। এখন এই ধরনের প্র্যাকটিস ফলো করতে গিয়ে আইটি টিম আসলে খুবই প্রবলেম করে গেল যখন আইটি বুমিং হচ্ছে টেকনোলজি। তারা আসলে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো করতে ছিল, কিন্তু দেখলো যে এটা দিয়ে আসলে তারা তাদের প্রজেক্ট ম্যানেজ করতে পারছে না। কেন পারছে না? আমরা জানি যে সফটওয়্যার বা আইটি যদি চিন্তা করেন, এটা আসলে ইনট্যানজিবল জিনিস নিয়ে কাজ করে, নট ট্যানজিবল, মোস্টলি ইনট্যানজিবল। এই যে আমরা এখন বলতেছি ক্লাউডে সবকিছু আছে, এই যে জুম ক্লাউড বলতেছি আমরা। সো এভরিথিং ইজ অন ক্লাউড, কিন্তু হোয়াট ইজ ক্লাউড মানে উই ক্যানট টাচ দ্যাট। সো এই যে অবস্থা ইনট্যানজিবল, তো হয় কি, যখন আমরা আইটি যখন কোনো নতুন জিনিস বানায়, তো যতক্ষণ ওইটা না দেখা যায়, ট্যানজিবল না হয়, ততক্ষণ কিন্তু কোনো কাস্টমার ফিডব্যাক দিতে পারে না, এবং কাস্টমার বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। এই জন্য আমরা বাংলাদেশে কি, আমরা সফটওয়্যার তো বুঝি না বাংলাদেশে, আমরা যে এখনো মাইক্রোসফট 50 টাকা দিয়ে কিনি, 100 টাকা দিয়ে কিনি, তাই না? অফিস 100 টাকার সিডি কিনি আমরা এখনো, অবশ্য এগুলোর দাম তো হিউজ দাম, আমরা তো জানি না যে এরকম দাম। ওরাকল ইআরপি, দেখেন ইআরপি 100 কোটি টাকা ছাড়া ইআরপি ইমপ্লিমেন্ট করা টাফ। যদি কোনো একটা বড় জায়গায় আপনি ওরাকল বা এসএপির মতো ইআরপি ইমপ্লিমেন্ট করতে চান, সো মোর দ্যান 100 কোটি লাগবে আর কি বাংলাদেশের টাকায়, এটা হয়তো কম হয়ে গেল। সো তখন তারা 2001 সালের কথা বলতেছি আমি, 2001 সালে 17 জন মানে আইটি থট লিডার্স তারা একটা মিটিং করলো। সেই মিটিং এ তারা ডিসাইড করলো যে আসলে আমরা এইভাবে প্রজেক্ট ম্যানেজ করলে সাকসেসফুল হতে পারছি না, অনেক স্ট্রাগল করতে হচ্ছে। সো লেটস ডেরিভ সামথিং ফ্রম, ওই সময় এক্সিস্টিং অনেক কিছু ছিল, লিন ছিল, কানবান ছিল, যেগুলো ম্যানুফ্যাকচারিং তখন খুব বুম হতেছে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ম্যানুফ্যাকচারিং। তো সেখান থেকে ওরা বিভিন্ন আইডিয়া নিল। সেই আইডিয়া নেওয়ার পরে অ্যাজাইলের সেই 17 জন 4টা ভ্যালু ক্রিয়েট করলো, 4 ভ্যালুজ, যে আমরা এখন থেকে প্রজেক্ট ম্যানেজ করার সময় এই 4টা ভ্যালু দ্বারা ড্রিভেন হবো, এই 4টা ভ্যালু ফলো করে আমরা প্রজেক্ট করবো। তো এই 4টা ভ্যালু দিয়ে আমি আজকে ক্লাস শুরু করতেছি। 4টা ভ্যালু।
আচ্ছা, আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট তো আমরা সবসময় করে আসতেছি। আমরা এতদিন পর্যন্ত যা করছি, আমার মনে হয় এখানে হয়তো জানি না, নজরুল হয়তো অ্যাজাইল দিয়ে কিছু কাজ করতে পারে কনা সফটওয়্যার ফার্মে, কিন্তু বাকি আমার মনে হয় সবাই হয়তো আমরা অ্যাজাইল নিয়ে কখনো কাজ করিনি। আমাদের যত প্রজেক্ট করছে সব ট্রেডিশনাল। প্ল্যান করবো, আমরা এক্সিকিউট করবো, মনিটরিং কন্টিনিউ করবো, আর চেঞ্জ যদি আসে সেটাকে আমরা কন্ট্রোল ওয়েতে চেঞ্জটা ইমপ্লিমেন্ট করবো। এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে বাজেট কন্ট্রোল করা, স্কোপ কন্ট্রোল করা, কস্ট টাইম কন্ট্রোল করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজারের প্র্যাকটিস। আর অ্যাজাইল একদম ডিফারেন্ট। আপনার যখনই কোনো চেঞ্জ আসবে, অ্যাজাইল ইজ ভেরি হ্যাপি, ওয়েলকাম চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট অফ দ্য প্রজেক্ট। এটা একদম শেষেও হতে পারে, সেটাও এখানে ইনকর্পোরেট করতে হবে আর কি। কাস্টমার ফার্স্ট এবং ভ্যালু ড্রিভেন। কাস্টমার ভ্যালু পাবে এরকম জিনিস যখন দরকার তখনই দেবো আমরা, এরকম একটা মাইন্ডসেট হচ্ছে অ্যাজাইল কমিউনিটির। সো এটা কিন্তু একটা বিগ মাইন্ডসেট শিফট, যেটা এখন খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে ওই যে আমি একটু আগে ভুকা বললাম, মানে মার্কেট ডাইনামিক্স এত দ্রুত চেঞ্জ হয়। সো আপনি যদি আসলে খুব দ্রুত প্রোডাক্ট না নিয়ে আসেন, প্রোডাক্টে নতুন ফিচার না দেন, নতুন সার্ভিস যোগ না করেন, তাইলে এত কম্পিটিশন, মানে আপনি মার্কেট থেকে টিকতে পারবেন না। হ্যাঁ, তো সেই জন্য অ্যাজাইলের আইডিয়া গুলো খুবই চমৎকার আইডিয়া, মানে আপনারা দেখবেন যে খুবই ভালো লাগবে। সো আমি শেয়ার করছি। হ্যাঁ, এবং যে প্রজেক্ট ম্যানেজমেন্টই করেন না কেন, অ্যাজাইল করেন, ট্রেডিশনাল বা অন্য যাই করেন, তার সাথে অ্যাজাইলের কনসেপ্টগুলোকে ইউজ করতে হবে, তাহলে আরো ভালো রেজাল্ট হবে আর কি। চমৎকার জিনিস। সো লেটস সি, স্ক্রিন শেয়ার করছি। নোকিয়ার এই বাজে অবস্থার কারণে কি অ্যাজাইলের ইমপ্লিমেন্টেশন করে নাই দেখে এই অবস্থা? হ্যাঁ, এটা তো ওদের একটা ভুলই ছিল, যেটা এখনো মার্কেটিং এর বইয়ে পড়ানো হয়, যে ওরা আসলে ইয়াটা চেঞ্জ করতে পারে নাই। মানে মাইন্ড তখন যে এত চেঞ্জ হতেছে, ওরা ভাবেই না যে এরকম চেঞ্জ হবে। এটা অনেকটা বড় কয়েকটা কোম্পানি তো সে সাফারিং স্টার মধ্যে দিয়ে গেছে আর কি, হারাই গেছে। আচ্ছা, আমি বোধহয় ইয়াটা ওপেন করি না। আপনাদের বোধহয় গত ক্লাসের আগে আমি বোধহয় একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম, তাই না, অ্যাজাইলের উপরে? দুইটা পিডিএফ ফাইল দিয়েছে, অ্যাজাইল মাইন্ডসেট এন্ড প্রিন্সিপাল, এরকম একটা টোটাল দুইটা দিয়েছিলেন অ্যাজাইলের। একটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড। আচ্ছা, আমি চেক করবো। ঠিক আছে, আজকের প্রেজেন্টেশনটা ওকে। সো এটা আসলে আমাদের অ্যাজাইল, ওরা ওই যে আমরা বলছিলাম 17 জন আইটি পারসন, থট লিডার্স, তারা সেই সময় দে অ্যাকচুয়ালি কেম আপ উইথ 4 ভ্যালুস, এবং যেটা তারা একটা ম্যানিফেস্টোতে লেখে, অ্যাজাইল ম্যানিফেস্টো। তো সেই ম্যানিফেস্টোতে 4টা ভ্যালুস ওরা লেখে। এই যে 4টা ভ্যালু 1 2 3 4 দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন ভ্যালুগুলো দেখেন কিভাবে। উই আর আন্ডার আনকভারিং বেটার ওয়েস অফ ডেভেলপিং সফটওয়্যার। এবং এটা কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য করা হয়েছিল, কিন্তু আজকে এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট, মানে যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, যে এখন সবাই এটা কপ আপ করতেছে এই কনসেপ্টগুলো। বাই ডুইং ইট অ্যান্ড হেল্পিং আদার্স টু ডু ইট, সো দিস ওয়ার্ক উই হ্যাভ কাম টু ভ্যালু। এখানে দেখেন কি বলছে। প্রথম তো কথাটা বলছে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশনস ওভার প্রসেস অ্যান্ড টুলস। আমরা একটু রিড আউট করি, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশনস ওভার প্রসেস অ্যান্ড টুলস। তার মানে কি, মানে আমরা নর্মালি কি বলি যে আমরা প্রসেস ওরিয়েন্টেড হতে হবে, টুলস টেকনিক ইউজ করতে হবে, প্রসেস ফলো করতে হবে, যত প্রসেস ওরিয়েন্টেড হবে তত বেটার হবে। কিন্তু এখানে কি বলতেছে, ইন্ডিভিজুয়ালস ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস। 2 নম্বর ভ্যালু বলতেছে ওয়ার্কিং সফটওয়্যার। এটা আসলে ওয়ার্কিং সফটওয়্যার শব্দটা বাদ দিয়ে আমরা বলবো ওয়ার্কিং প্রোডাক্ট, ঠিক আছে? কারণ ওরা সফটওয়্যারের জন্য তৈরি করছিল, এখন আসলে এটা সব ইন্ডাস্ট্রিতেই ইউজ হয়। ওয়ার্কিং সফটওয়্যার কিংবা ওয়ার্কিং প্রোডাক্ট কিংবা ওয়ার্কিং সার্ভিস ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। সবাই কি শুনতেছেন না? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু আমরা গুরুত্ব দিই কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশনে। হ্যাঁ, প্ল্যান করো, একদম প্ল্যান করো, বিশাল বিশাল প্ল্যান করে তারপর আমরা কাজ করা শুরু করি। কিন্তু বলতেছে ওয়ার্কিং প্রোডাক্ট
ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। তারপর কি বলতেছে, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। দেখেন এই বা ডান দিকের গুলো যদি খেয়াল করেন, এগুলো আসলে আমাদের ট্রেডিশনাল মাইন্ডসেট, যে কন্ট্রাক্টের বাইরে কোনো কিছু দেওয়া যাবে না কাস্টমারকে। কন্ট্রাক্টে যা বলা আছে এক্স্যাক্টলি তার বাইরে আমরা কোনো কাজ করব না। এটি ছিল কাস্টমার কোলাবোরেশন, কন্ট্রাক্ট নেগোসিয়েশন। আর অ্যাজাইল কি বলতেছে, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। তারপর কি বলতেছে দেখেন 4 নম্বর। এটা স্যার 3 নম্বরটা কি স্যার আরেকবার একটু বলবেন, নাকি আপনি এগুলো পরে আবার ব্যাখ্যা করবেন? পরে আবার আলোচনা করব, এটা অনেকবারই Okay, আলোচনা sir. হবে আর কি। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। ওকে। রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। আমরা একটা প্ল্যান করে ফেলছি প্রজেক্টের শুরুতে, ওটাই ফলো করতে থাকবো, এর বাইরে কোনো দিকে যাওয়া যাবে না ডানে বামে। সেটা না করে আমরা বলতেছি রেসপন্ডিং টু চেঞ্জ। যদি কোনো চেঞ্জ আসে তাহলে সেই চেঞ্জটাকে আমরা ওয়েলকাম করব। হ্যাঁ, সো এই যে 4টা মাইন্ডসেট, এখানে দেখেন লাস্টের কথাটা খুব ইম্পর্টেন্ট। লাস্টের কথাটা একদম পড়েন দেখি, লাস্টের কথাটা মুসা, লাস্টের লাইনটা কি? That is, while there is value in the items on the right, we value the items on the left more. তার মানে আমরা বুঝতে পারছি যে বোর্ড যেগুলো আমি লেফটে, এই যে এই কয়েকটা, এটা আমরা বলতেছি না যে রাইট সাইডের জিনিসগুলো নট ইম্পর্টেন্ট, ভ্যালু নাই, But ওগুলো হচ্ছে বেশি ভ্যালুয়েবল আর কি। জি হ্যাঁ, কিন্তু আমরা অ্যাজাইল, যারা অ্যাজাইল বিশ্বাসী, তারা আমরা এইগুলোতে বেশি ফোকাস দেবো, বেশি এমফাসিস দেবো। এরকম না যে আমরা শুধু ইন্ডিভিজুয়াল ইন্টারঅ্যাকশন করবো, কোনো প্রসেস টুল ফলো করবো না। না, দেয়ার আর লট অফ টুলস অ্যাজাইল টিম ইউজ, কিন্তু বলতেছে তারা সবসময় মাইন্ডে থাকতে হবে যে আমার মানুষের সাথে ইন্টারঅ্যাকশন করতে হবে, পিপল, তাদের সাথে ফেস টু ফেস মিটিং, তাদের সাথে কোলাবোরেশন, অ্যাজ এ টিম কাজ করা। তাহলে আসলে দ্যাট ইজ প্রসেস এবং টুলের চেয়ে বেটার রেজাল্ট দেবে। ওয়ার্কিং প্রোডাক্ট, আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করি না অনেক সময়, ম্যানেজমেন্টকে দেখাই যে আমাদের কাজের প্রোগ্রেস হয়েছে, এই যে প্রেজেন্টেশন স্লাইডে দেখায়। কিন্তু এখানে বলতেছে ওয়ার্কিং সফটওয়্যার, মানে আপনি কিছু তৈরি করছেন যেটা নিয়ে কাস্টমারকে দেখাবেন, সেটা যতই ছোট হোক না কেন। দ্যাট মিনস দ্যার ইজ সামথিং রিয়াল ইউ হ্যাভ ডান, নট মুখে মুখে বা কাগজ কলমে। সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং প্রোডাক্ট অথবা ওয়ার্কিং সার্ভিস। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। জি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট মানে ভ্যালুস গুলো যদি একটু খেয়াল করেন, ইন্ডিভিজুয়াল এন্ড ইন্টারঅ্যাকশনস, যেহেতু পিপল ছাড়া কাজ হবে না, তাই না? মানুষই তো আসল, টিম আসল। ওভার প্রসেস এন্ড টুলস, শুধু প্রসেস এবং টুল আসলে আমাদেরকে সাকসেস দিতে পারবে না। সো আসলে মানুষের মধ্যে ইন্টারঅ্যাকশন এবং ইন্ডিভিজুয়ালের যে মোটিভেশন এবং টিম ওয়ার্ক, টিমের মধ্যে কোহেসিভনেস, এগুলো হচ্ছে বেশি ফোকাস থাকতে হবে মোর দ্যান প্রসেস এন্ড টুলস। দেন ওয়ার্কিং প্রোডাক্ট ওভার কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন। তার মানে হ্যাঁ, ডকুমেন্টেশন আমরা করবো, কিন্তু ওইটাই যাতে আমাদের প্রধান ফোকাস না হয়ে যায়। রাদার আমাদের মেইন প্রোগ্রেস যদি আমরা বলি, তাহলে প্রোগ্রেস হচ্ছে যে আমরা কিছু তৈরি করছি প্রজেক্ট থেকে। তারপর 3 নম্বরটা কন্ট্রাক্ট নেগোসিয়েশন, হ্যাঁ, ওভার কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। এখানে অ্যাজাইল বলতেছে যে আমরা কাস্টমারের সাথে কোলাবরেট করতে হবে, হ্যাঁ, কোলাবরেট করতে হবে, যাতে আমরা আসলে কাস্টমারকে বুঝতে পারি তারা কি চাচ্ছে, তাদের এক্সপেকটেশন কি, রিকোয়ারমেন্ট কি বুঝতে পারি। এরকম না যে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, এই কন্ট্যাক্টটাই আমাদের সব, এটা না। এভাবে না করে আমরা কি করব, কাস্টমারের সাথে কোলাবরেট করব আমরা। ইভেন অ্যাজাইল টিম আসলে প্রেফার করে যে কাস্টমার যারা কি স্টেক হোল্ডার্স, তারা যদি টিমের সাথে কাজ করে, তারা এটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে যে টিমের সাথে তারা জয়েন্টলি কাজ করবে। সো কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। আর লাস্টের হচ্ছে রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান, মানে প্ল্যানটার বাইরে যাওয়া যাবে না। এইরকম মাইন্ডসেট নিয়ে যদি আমরা আজকে পৃথিবীতে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু পারা যাবে না। এই যে আমরা যেটা বলতেছিলাম শুরু থেকে, ডাইনামিক্স যেভাবে চেঞ্জ হয়, চেঞ্জটাই আসলে এখন নিউ নর্মাল, তাই না? চেঞ্জটাকে আমরা এখন নিউ নর্মাল বলতেছি, র্যাপিড চেঞ্জ। সো এখন যদি আমরা কুইকলি সেই চেঞ্জের সাথে রেসপন্ড না করতে পারি, আমি একটা কথা বলবো, তাহলে কিন্তু টাফ হয়ে যাবে। হ্যাঁ বলো। as agile ম্যানেজমেন্টে ভাইয়া এই কাস্টমার বিকামস এ পার্টনার অফ দ্য প্রজেক্ট। সুতরাং এটার যদি রেজাল্ট আশানুরূপ না হয়, তাও কিন্তু ওরা একটা সার্টেন টাইমে মাইনে নেয় যে ইটস ওকে, দে ট্রাইড, আই থিংক। ইয়েস, হ্যাঁ, রাইট, উই ট্রাইড টুগেদার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিন্তু রেজা ভাই, আমার কাছে তো মনে এটাই হচ্ছে বেনিফিট। কাস্টমার যদি জেনে যায় যে এরকম অনেক চেঞ্জ করা যাবে, তাহলে তো প্রজেক্টই শেষ করা যাবে না, সারাক্ষণ শুধু চেঞ্জ দিতেই থাকবে।
হ্যাঁ হ্যাঁ, এটার ইয়ে আছে, চেঞ্জ এরকম না মানে চেঞ্জ খালি নিতেই থাকবে এরকম না। আসলে চেঞ্জদের কন্ট্রোলের ওদেরও সিস্টেম আছে। তো সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করলে তখন বুঝতে পারবেন যে ওরা কিভাবে কন্ট্রোল করে। যেমন ওরা প্ল্যান করে, আমরা এই শব্দগুলো এর আগেও ক্লাসে বলছি, আজকে সবচেয়ে বেশি বলবো, সেটা হচ্ছে ওরা একটা টাইম বক্স ফিক্স করে। হ্যাঁ, টাইম বক্স, যে আমরা 4 সপ্তাহে কিছু ওয়ার্কিং সফটওয়্যার আমরা ডেলিভারি দেবো, বা ওয়ার্কিং প্রোডাক্ট, সফটওয়্যার বাদ দেন, ওয়ার্কিং প্রোডাক্ট দেবো। সেই 4 সপ্তাহের মধ্যে যখন ওরা কাজ শুরু করে 4 উইকস, তখন শুরুতে ওরা তাদের রিকোয়ারমেন্টকে ফিক্স করে নেয়, এবং জেনারেলি এই 4 সপ্তাহের মধ্যে নতুন রিকোয়ারমেন্ট ওরা আর নিতে নেয় না। মানে জেনারেল প্র্যাকটিস, নেওয়া যাবে না এরকম না, নেওয়ার প্র্যাকটিস আছে, কিন্তু মেইন ফোকাস থাকে যাতে আমি এখানে যে 10টা আইটেম নিছি এই 4 সপ্তাহে আমি ডেভেলপ করব, এটা যাতে ফিক্স থাকে, এটা যাতে চেঞ্জ না হয়। কারণ এটা যদি চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু এই কাজটাও ঠিক মতো হবে না। সো এইভাবে কিন্তু ওরা মানে চেঞ্জটাকে টাইম বক্সের মধ্যে কন্ট্রোল করে, যে এর মধ্যে আসা যাবে না। এর মধ্যে যদি চেঞ্জ আসে তাহলে সেটা এসে মানে আলাদা একটা জায়গায় জমা হবে, সেই জায়গাটার নাম হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। ঠিক আছে, এই টার্মগুলো একটু কাগজ কলম কারো যদি থাকে অবশ্যই লিখে নিতে হবে, কারণ এই টার্মগুলো অ্যাজেলে বারবার আসবে। প্রোডাক্ট ব্যাকলগ তার মানে কাস্টমার কি চায়, কাস্টমারের রিকোয়ারমেন্ট, সেটা যে ডকুমেন্টে থাকে সেই ডকুমেন্টের নাম। অ্যাজাইলের ডকুমেন্ট শব্দটা ইউজ করে না, বেশিরভাগ জায়গায় ইউজ করে আর্টিফ্যাক্টস। হ্যাঁ, আমরা তো জানি শব্দটা না, আর্টিফ্যাক্টস। সো আর্টিফ্যাক্টস ইউজ করে, এবং সে মেইন আর্টিফ্যাক্টস হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। তার মধ্যে কাস্টমার যা চাচ্ছে সেটা লেখা থাকবে হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগে। সেই প্রোডাক্ট ব্যাকলগ থেকে তো ওরা ডিসাইড করে যে আমরা 4 সপ্তাহের মধ্যে কি কি ডেলিভারি দিতে পারবো। সেগুলিকে তারা একটা আলাদা ডকুমেন্টে লেখে, সেই ডকুমেন্টের বা সেই আর্টিফ্যাক্টের নাম হচ্ছে ইটারেশন ব্যাকলগ। আমি সংক্ষেপে বললাম আইবি, ইটারেশন ব্যাকলগ। এবং থ্রু আউট দিস 4 উইকস তারা ফোকাস থাকে যাতে এখানে কোনো এডিশনাল কাজ বা এডিশনাল চেঞ্জ না আসে। কারণ যদি এডিশনাল চেঞ্জ আসে তাহলে এই কাজটা ডেলিভারি হবে না, টাইম বক্স শেষ হয়ে যাবে। এইভাবে কিন্তু ওরা কন্ট্রোল করে আর কি, এরকম না যে একদম চেঞ্জ খাই নিতেই থাকবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে 4টা ভ্যালু, কোনো প্রশ্ন আছে নাকি কারো কাছে? কারো প্রশ্ন আছে এই 4টা ভ্যালু নিয়ে? এই 4টা ভ্যালু আমাদের এখন মানে মাথার মধ্যে নিয়ে আসতে হবে এবং মনের মধ্যে বসাতে হবে আর কি। মাইন্ডসেট বলতেছি আমি এখানে, মাইন্ডসেট। আপনার ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে বের হয়ে আসে অ্যাজাইল মাইন্ডসেটে আপনাকে প্রবেশ করতে হবে, এবং এই 4টা ভ্যালু আপনার মাইন্ডের মধ্যে সেট আপ করতে হবে। দিস ইজ অ্যাজাইল মাইন্ডসেট। এবং অ্যাজাইল কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি অনেকবারই বলবো, সেটা হচ্ছে অ্যাজাইল কিন্তু ইজ নট এনি মেথোডোলজি, টুলস অর টেকনিক। হ্যাঁ, এগুলো আছে, কিন্তু সবসময় যেটা বলা হয় অ্যাজাইল মাইন্ডসেট হচ্ছে আসল। আপনার যদি অ্যাজাইল মাইন্ডসেট তৈরি না হয় তাহলে আসলে আপনি অ্যাজাইলের অনেক টুল ইউজ করতে পারবেন, কিন্তু আপনি আসলে অ্যাজাইল হবেন না। সো এখানে একটা কথা বলা হয় যে ডুইং অ্যাজাইল ইজ নট নেসেসারি, ইম্পর্টেন্ট ইজ বিইং অ্যাজাইল। ঠিক আছে, বিইং অ্যাজাইল। সো আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, যে আমি এখন থেকে আমার মাইন্ডসেট থাকবে এই 4টা ভ্যালু, এবং এটাই আমাকে ড্রাইভ করবে। আমি প্রজেক্ট করি বা যাই করি না কেন, এই 4টা জিনিস আমাকে ড্রাইভ করবে। কারো কোনো প্রশ্ন আছে এই 4টার ব্যাপারে? না ভাই, আচ্ছা, তো মাত্র শুরু হলো, আরো হ্যাঁ, সামনে গেলে আমরা প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন নেক্সট স্ক্রিনে যাচ্ছি। নেক্সট স্ক্রিন হচ্ছে, এখন এই দেখেন 4টা ভ্যালু তৈরি করার পরে আমরা জাস্ট হাই লেভেল বুঝলাম যে 4টা ভ্যালু, এবং খুবই দেখলাম যে আসলে খুবই চমৎকার 4টা ভ্যালু। এখন এই 4টা ভ্যালু তৈরি করার পরে ওনারা চলে গেছেন, মিটিং শেষ, কনফারেন্স শেষ, চলে গেছেন। যাওয়ার পরে নিজেরাই চিন্তা করতেছিলেন যে এই 4টা ভ্যালু দিয়ে তো আসলে খুব ডিটেইল কোনো গাইডলাইন নাই, যে কি আসলে 4টা ভ্যালু দিয়ে কি বোঝাচ্ছে, আসলে ডিটেইলটা কি। তখন ওনারা আসলে মেইলের থ্রুতে কমিউনিকেশন করলেন, যেহেতু ওই সময় মেইলটাই আসলে মেইন ছিল। কমিউনিকেট করার পরে ওনারা ডিসাইড করলেন, আমি নেক্সট স্লাইডে যেটা দেখাচ্ছি, যে 4টা যেখানে একটু কালার করছি না, যে এই 4টা আসলে আমার ইম্পর্টেন্ট, বা লেফট সাইডটা ওভার দিস রাইট সাইডের রেগুলার ফন্টে যেটা আছে। আচ্ছা, ওনারা 12টা প্রিন্সিপালকে বের করলেন, যে 12টা প্রিন্সিপাল উই বেজ অন দোজ 4 ভ্যালুস। ওনারা 12টা প্রিন্সিপাল সেট করলেন, যেটাকে বলা হচ্ছে গাইডিং প্রিন্সিপাল। যারা এজাইল প্রজেক্ট ম্যানেজ করবে, দে শুড বি গাইডেড বাই দিস 12 প্রিন্সিপালস। এবং এই 12টা প্রিন্সিপালকে আমরা বলতে পারি ওই 4টা ভ্যালুর এলাবোরেশন বা গাইডলাইন, যে আমরা কিভাবে আসলে 4টা ভ্যালুকে
আমাদের প্রজেক্টে ইউজফুল। তো সেইটা একটু পড়া লাগবে আমাদের, এবং প্রতিটা লাইন একটু বুঝতে হবে, এবং এটা আসলে মাথায় নিতে হবে এবং মনে বসাতে হবে। আচ্ছা, কি দেখতেছি আমরা? our highest priority is to satisfy the customer through early and continuous delivery of valuable software. ভ্যালুয়েবল প্রোডাক্ট। হ্যাঁ, ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে আমরা যদি এখানে একটু দাগ দেই যে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এবং ভ্যালুর সাথে কানেক্টেড আছে, যেমন স্যাটিসফাই দ্য কাস্টমার, না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি? কন্টিনিউয়াস ডেলিভারি, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্রেজ হিয়ার। কাস্টমারকে খুব দ্রুত আমরা দেবো ভ্যালু ডেলিভারি। এই যে আমরা কিন্তু ক্লাস শুরু করছিলাম এইভাবে যে পিএমআই কিন্তু এখন প্রসেস ফোকাস থেকে সরে এসে ভ্যালু ড্রিভেন ফোকাস হচ্ছে। সো কন্টিনিউয়াস কাস্টমারকে কত কুইকলি আমরা ভ্যালু ডেলিভারি দিতে পারি কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। এটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি। ঠিক আছে? ট্রেডিশনাল প্রজেক্টে কি হয়? কন্ট্যাক্ট করলেন, তারপর ওই দেখা যায় 1 বছর 2 বছর পরে কি আপনি ডেলিভারি দিলেন। অনেক প্রজেক্টে এমন হয় এর মধ্যে কাস্টমারের সাথে কোনো কানেকশনই নেই আপনার। হ্যাঁ, এরকম হয় কিন্তু এখানে বলতেছে যে স্যাটিসফাই দ্য কাস্টমার কিসের ভাবে? থ্রু আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি অফ ভ্যালুয়েবল সফটওয়্যার। আচ্ছা, এরপরে 2 নম্বরটা একটু পড়েন, মানে নিজেরা পড়লে বেটার হবে আমার কাছে মনে হয়। 2 নম্বরটা শামসুজ্জামান ভাই একটু পড়েন। Welcome changing requirements even late in development. Agile processes harness change for the customer's competitive advantage. দেখেন, আমরা বুঝতে পারছি যে আমরা আসলে চেঞ্জ নেব কেন? যাতে কাস্টমারের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সে যে মার্কেটে যে প্রোডাক্ট সার্ভিস নিয়ে যাচ্ছে সেই অ্যাডভান্টেজ যাতে সে এনশিওর করতে পারে, তার জন্য তার যে চেঞ্জই আসুক না কেন উইল অ্যাকসেপ্ট দ্যাট। কাস্টমার যাতে এটা না ভাবে যে আমার তো চেঞ্জ এটা নিবে না, বা হ্যাঁ এখন আমার প্রোডাক্ট মার্কেটে হারাই যাচ্ছে, বা ওই প্রোডাক্টটা অলরেডি মার্কেটে অন্যরা নিয়ে চলে আসছে আর আমি ওইটা নিয়ে এখন ডেভেলপ করে যাচ্ছি, তাই তো আসলে আমি যখন প্রোডাক্ট নিয়ে আসবো তখন তো যে বেনিফিট হওয়ার কথা সেটা পাবো না আমরা। আচ্ছা, 3 নম্বরটা শহীদুল ভাই বলেন। 3 নম্বরটা Delivery working software frequently from a couple of weeks to a couple of months, while it reference to the shorter time scale. হ্যাঁ, তার মানে এটা কিন্তু একের সাথে মিল আছে, তাই না? হ্যাঁ, ডেলিভার ওয়ার্কিং সফটওয়্যার বা ওয়ার্কিং Delivery প্রোডাক্ট working software frequently from a couple of weeks to a couple of months, while it reference to the shorter time scale. শর্টার টাইম সাইকেল। আসল উদ্দেশ্য হচ্ছে শর্টার টাইম সাইকেলে, টাইম স্কেলে। মানে আমরা একটা টাইম বক্স করব খুব অল্প, যাতে এর মধ্যে আমরা কিছু তৈরি করে কাস্টমারকে দেখাতে পারি। এটা তো আমরা জানি, তাই না, যে কাস্টমারকে যখন আমরা দ্রুত কিছু দেখাতে পারবো যেটা সে ভিজুয়ালাইজ করতে পারে বা ইউজ করতে পারে, তাহলে কিন্তু দেখবেন যে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, আপনার সাপোর্ট এবং অনেক কিছু কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন 4 নম্বরটা কি? 4 নম্বরটা আরিফ বলেন। আরিফ। Business people and developers must work together daily throughout the project. ওই যে আমরা বলতেছিলাম না ভ্যালুটা, যে কোলাবোরেশন, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। সো এই যে বিজনেস পিপল এবং যারা টেকনোলজি পিপল, তারা যদি একসাথে কাজ না করে, ঠিক আছে, যত একসাথে কাজ করবে, কোলাবোরেটলি কাজ করবে, তত কিন্তু আসলে ভালো রেজাল্ট হবে, কোনো গ্যাপ থাকবে না। আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ফেলিয়ারের অন্যতম কারণ, যেটা পিএমআই সার্ভে করে দেখছে, যে কয়েকটা কারণে প্রজেক্ট ফেল করে, তার মধ্যে টপ 3টা কারণের মধ্যে একটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্টের স্যাটিসফ্যাকশন না পাওয়া, কাস্টমার রিকোয়ারমেন্ট ঠিকমতো ডেলিভারি দিতে না পারা, বুঝতে না পারা এবং ডেলিভারি দিতে না পারা। এইটা টপ 3টা ফেলিওরের একটা অন্যতম কারণ, এবং টানা 5 বার সার্ভেতে এইটা দেখা গেছে যে এটা সবসময় টপে থাকে। কাস্টমারের রিকোয়ারমেন্ট ঠিকমতো না বোঝা এবং তাদের রিকোয়ারমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে ঠিকমতো স্যাটিসফাই না করা। সো যদি একসাথে আমরা কাজ করি তাহলে এই গ্যাপটা কিন্তু আর থাকতেছে না। এরপরে 5 নম্বর মমিন ভাই বলেন। মমিন। জি, build projects around motivated individuals, give them the environment and support they need, and trust them to get the job done. এটা কোন ভ্যালুর সাথে কানেক্টেড? Build projects around বিল্ড এ টিম। কোন ভ্যালুর সাথে কানেক্টেড? 4টা ভ্যালু।
ওই যে ইন্ডিভিজুয়ালস আর ইন্টারাকশনস, তাই না? Individuals and জি জি ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন। হ্যাঁ, এবার দেখেন কথাটা খুবই ইম্পর্টেন্ট কিনা, মানে এখনকার দিনে চিন্তা করেন যদি এম্পাওয়ারমেন্ট না হয়, মোটিভেটেড না হয়, কোনো টিম ভালো করতে পারবে? যে কোনো একটা উদ্যোগ চিন্তা করেন, মোটিভেটেড লোকজন যদি কাজ না করে তাহলে কিভাবে ওটা সাকসেসফুল করবে? হ্যাঁ, সো এটা হচ্ছে সেই মোটিভেটেড ইন্ডিভিজুয়াল হতে হবে এবং মানুষকে ফোকাস করতে হবে। মানুষ যদি মোটিভেটেড হয় তাহলে কিন্তু তার প্রোডাক্টিভিটি 150, 200, 400 গুলো বেড়ে যেতে পারে। আর যদি খুবই প্রোডাক্টিভ মানুষ কিন্তু সে যদি মোটিভেটেড না হয়, তার আউটপুট দেখবেন যে 0, এরকম আউটপুট হয়। আচ্ছা, 6 নম্বর, নজরুল কি বাসায় চলে এসেছেন নাকি বলতে পারবেন, না গাড়ি চালাচ্ছে এখনো? আচ্ছা না ভাই, আমি এখনো গাড়ি টাইপ করছি। আচ্ছা, ওকে। 6 নম্বরটা দেখেন, দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ মেথড ফর কনভেইং ইনফরমেশন টু অ্যান্ড উইদিন এ ডেভেলপমেন্ট টিম ইজ ফেস টু ফেস কনভারসেশন। এটা আসলে মেইনলি ওই যে ইন্টারাকশনের কথা বলতেছে এবং এটা তো ট্রু, তাই না? ফেস টু ফেস কমিউনিকেশনের চেয়ে আর কোনো ভালো কমিউনিকেশন আছে? এর চেয়ে বেশি কমিউনিকেশন ব্যান্ডউইথ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে? ফেস টু ফেসে। এটাই বেস্ট, এটাই বেস্ট। বেস্ট। হ্যাঁ, আপনার ঝগড়া মারামারি হয়েছে কিন্তু যখন দুজন সামনাসামনি দাঁড়াবেন দেখবেন যে ঝগড়া অর্ধেক, মানে আর 10% ঝগড়া আছে আর কি। ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ, এবং তার ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন, তার চোখ, আই, ফেস এক্সপ্রেশন সবই কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এবং আমরা জানি যে আমরা মানে ভার্বাল হচ্ছে 55% নন ভার্বাল কমিউনিকেশন করি। সো ফেস টু ফেসই একমাত্র ওয়ে যেখানে আসলে আপনার ব্যান্ডউইথ অফ কমিউনিকেশন সবচেয়ে বেস্ট হয়। সো যেখানেই পসিবল ইউ শুড ইউজ ফেস টু ফেস কনভারসেশন টেকনিক। এটা অ্যাজাইলের একটা মানে প্রাইম ফোকাস কমিউনিকেশনের জন্য। এটা কি আমাদের ওই যে 3 নম্বর ম্যানিফেস্টোর সাথে যায়, কাস্টমার কোলাবোরেশন? কোলাবোরেশন এক নাম্বার ইন্টারাকশন, সাথেও যায়। ইন্ডিভিজুয়াল এন্ড ইন্টারাকশন। হ্যাঁ, মানে এই 4টা এই 12টা প্রিন্সিপাল কিন্তু একসাথে কয়েকটাকে স্যাটিসফাই করে আর কি। যেমন এই যে কাস্টমার কোলাবোরেশন, এটাও হবে, আবার প্রথমটাও হবে, ইন্টারাকশন এবং ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, তারপর কি ওয়ার্কিং সফটওয়্যার ইজ দ্য প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। বুঝতে পারছি যে আমরা জাস্ট খালি প্রেজেন্টেশন দিলাম, বার চার্টে দেখাইলাম যে আমরা এতটুকু প্রোগ্রেস করছি, এটা না। ফিজিক্যালি ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং রিয়াল। সো এটা কিন্তু একটা বিশাল মাইন্ডসেটের চেঞ্জ। ঠিক আছে, আমরা এখনো প্রজেক্টে বিভিন্ন চমৎকার চমৎকার বার চার্ট, তারপরে প্রেজেন্টেশন স্লাইড, তারপর বিশাল বিশাল ডকুমেন্টেশন সুন্দর সুন্দর করে দেখায় যে আমরা এত দূর কাজ করে ফেলছি, আসলে কাজ কিছুই হয়নি। এটা আমাদের 2 নম্বর ম্যানিফেস্টোর সাথে যাবে। হ্যাঁ। আচ্ছা, এজাইল প্রসেস প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, মানে একটা যাতে কন্টিনিউটি থাকে। আমরা এটাকে বলি ফ্লো, এই শব্দটা আমরা অনেকবার আলোচনা করবো। ফ্লো, যাতে একটা কন্টিনিউয়াস ফ্লো থাকে। এবং এটা আরেকটা আমরা বলি ক্যাডেন্স। ক্যাডেন্স শব্দটার মানে জানি, ক্যাডেন্স, CADENC। অ্যাজাইলে অনেকবার পাবো এটা, ক্যাডেন্স, ক্যাডেন্স অফ ফ্লো, ক্যাডেন্স অফ ডেভেলপমেন্ট। আমরা যে সুরের মূর্ছনা বলি না, সুরের মূর্ছনা, সেটা আসলে ক্যাডেন্স। সো আমরা যে ডেভেলপমেন্ট করব সেটা যাতে ফ্লোটা একদম সাস্টেনেবল ফ্লো হয়, মানে তাল যেন ঠিক থাকে আর কি, তাল ঠিক থাকে, তাল ল যাতে ঠিক থাকে আর কি। জি জি। The sponsors, developers and users should be able to maintain a constant pace indefinitely. ঠিক আছে, দেখেন এই কথাগুলো খুবই চমৎকার, আপনার সব জায়গায় অ্যাপ্লিকেবল, আপনার পার্সোনাল লাইফ, আপনার অপারেশন, আপনার প্রজেক্ট, এভরিওয়্যার ইউ ক্যান অ্যাপ্লাই অল দিস। এবং এখনো ট্রু, দেখেন 2001 সালে করছে, কিন্তু এটা ডেভেলপ হয়েছে 2001 সালে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন আরো বেশি এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আর কি এর অ্যাপ্লিকেশনটা। দ্যাটস ওয়াই আসলে অ্যাজাইলের এই 4টা ভ্যালু এবং 12টা প্রিন্সিপাল পুরো মানে ওয়ার্ল্ডের অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে আর কি। Continuous attention to technical excellence and good design enhances agility. This is very true, তাই না? Good design এবং টেকনিক্যাল এক্সেলেন্স যদি না থাকে তাহলে তো আপনি অ্যাজিলিটি এনশিওর করতে পারবেন না। সো আপনাকে আসলে অলওয়েজ মেইন হচ্ছে এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে ফোকাস থাকতে হবে আর কি। কোনো জায়গায় স্টাক থাকা যাবে না, অলওয়েজ ট্রাই করতে হবে আরো কত ভালো করা যায় টেকনিক্যালি, ডিজাইন রিলেটেড, তাহলে আসলে বেটার রেজাল্ট পাবেন, ভালো পাবেন হবে। সিম্পলিসিটি 10 নম্বর দেখেন, দ্য আর্ট অফ ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান ইজ এসেনশিয়াল। এটা বোঝা একটু কঠিন, কেউ ব্যাখ্যা করতে পারবেন এটা কি? একবার নিজেরা পড়েন তো, কি ব্যাখ্যা করা যায় এটা?
একটু পেঁচায় বলছে, বুঝছেন? মানে কোনো কাজ না করে রাখা যাবে না, বেশিরভাগ কাজ না করে রাখা যাবে না, মানে কাজ করতে হবে আর কি, সিম্পল ওয়েতে। আর 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 কোন আরো ভালো ব্যাখ্যা দরকার? নাকি কম কাজ করে কাজটা শেষ করার চেষ্টা করা, কম কাজ করে মানে সিম্পল ওয়েতে কাজটা শেষ করার চেষ্টা করা, বেশি জটিল না করে। আচ্ছা, আর আরেকটা আর কমেন্ট শুনে আরেকজনের। ম্যাক্সিমাইজ আসলে এখানে কম কাজ করাকেই ম্যাক্সিমাম করা হচ্ছে, মানে জোর দেওয়া হচ্ছে। কাজের অ্যামাউন্ট মানে কাজের অ্যামাউন্ট কম হোক সেটা মানে নট ফ্যাক্ট, কিন্তু অ্যাজাইল যে ম্যানিফেস্টোগুলো যে এটা মানে টেকনিক্যাল এক্সেলেন্সে থাকবে এবং সেটা ভ্যালু থাকবে, যে একটা ভ্যালু, এখানে কাজের ভলিউম কত সেটা নট এ ফ্যাক্ট। এটাই মনে হয় জোর আচ্ছা, দেওয়া হ্যাঁ, হচ্ছে। তাহলে মানে এই যে মানে মুমিন উনি মানে একটু ক্লোজলি আসছেন আর কি। সেটা হচ্ছে আমরা কি করি, আমরা যখন কাজ করি, আপনারা দেখেন, আমরা একটা ছোট্ট দেখাই, আপনাদের একটা ছোট্ট সার্ভে দেখাই। এটা কি মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি মেনটেন করতে হবে বেশি, এইটাই কি বলছে? কোয়ালিটির চেয়ে না, এখানে আমাদের আসলে মেইন ফোকাস অলওয়েজ মনে রাখতে হবে একটা কথা, ভ্যালু। কোয়ালিটি কোন জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি বিজনেস ভ্যালু দেয়, সবচেয়ে টপ প্রায়োরিটি কোনটা। তো আমাদেরকে সেই টপ প্রায়োরিটির আইটেমগুলো আইডেন্টিফাই করতে হবে। 100টা আইটেম ধরেন, হ্যাঁ, একটা মোবাইলে তো আমরা জানি যে প্রায় মোর দ্যান 2000 এর বেশি, মানে একটা মোবাইলে তো মোর দ্যান 100+ ফিচার আছে, তাই না? আমি এখানে বলতেছিলাম যে একটা ওয়ার্ড ইউজ করি আমরা, মাইক্রোসফট ওয়ার্ড। সেই মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন 100 ফিচার আছে। 100% ফিচারের মধ্যে আমরা আসলে কয়টা ফিচার ইউজ করি? কেউ বলতে পারবেন কয়টা ফিচার আসলে মানে ফ্রিকোয়েন্টলি ইউজ হয়? ফিচার তো অসংখ্য, আমরা অনেকেই জানি না যে কত ফিচার আছে। কল করা, মেসেজিং, এগুলো বেশি ইউজ হয়। 10টা হবে হয়তো। না, মাইক্রোসফট ওয়ার্ডের কথা চিন্তা করেন, যে মাইক্রোসফট ওয়ার্ডে হাজারো অপশন আছে। আসলে সবচেয়ে ওয়ার্ল্ডে কত পার্সেন্ট ইউজ হয় বলেন দেখি, কত পার্সেন্ট ইউজ হয় টোটাল ফিচারের মধ্যে? 30%। 5%, 30? 5। হ্যাঁ, মানে যে আসলে মেইনলি ইউজ হয় মাত্র 7%। 7% সবসময় ইউজ হয়, আর বাকি 13% ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। টোটাল আসলে 20% এর মতো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় মাইক্রোসফট ওয়ার্ডের ফিচারগুলা। বাকি কিন্তু 80% মানে কেউ জানেই না বা খুবই রেয়ারলি ইউজ হয়। ঠিক আছে? তার মানে এই যে আমরা এই কথাটা বলতেছি, তার মানে হচ্ছে আসলে আমাকে এক ফাইন্ড আউট করা দরকার, এই আমি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করি, আই হ্যাভ টু আইডেন্টিফাই দিস 7%, যেটা আমার আসলে কোর ভ্যালু ফর দ্য পিপল, ফর মাই কাস্টমার্স বা ফর মাই বিজনেস। সেইটাকে আপনাকে পে করতে হবে এবং সেইটা ডেলিভারি দিতে হবে। বাকিগুলো পরে থাক, দ্যাট ইজ পরে করবেন ওটা, আগে আপনি ডেলিভারি দেন এইটাকে। ঠিক আছে? ম্যাক্সিমাইজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নট ডান, এই যে আমার বাকি আসলে কত পার্সেন্ট, 93% প্রায়োরিটি নিচের দিকে আসবে, টপ প্রায়োরিটি হচ্ছে যে 7%। এটা কিন্তু সব জিনিসের মধ্যে আছে। যে কোনো প্রোডাক্ট ডিজাইন করেন, ইভেন আপনি যদি আজকে সারাদিনে কি কি কাজ করবেন এটাও যদি লিস্ট করে ফেলেন 1 থেকে 10 পর্যন্ত, তার মধ্যে দেখবেন যে মাত্র 2টা বা 3টা কাজ হচ্ছে একদম টপ প্রায়োরিটি। না করলে আজকের দিনে আপনার মানে আজকের দিন তাহলে ফেল হয়ে যাবে। বাকি দেখবেন 7-8টা কি লিখছেন, যে ফেসবুকে একটু যাবো, আর ইমেল চেক করবো, একটু চ্যাট করবো, এর সাথে ফোনে কথা বলবো। হ্যাঁ, আসল কিন্তু আপনার 2টা বা 3টা কাজ। সেই 3টাকে আপনি সর্ট আউট করেন এবং সেই 3টাকে সবার আগে ডেলিভারি দেন। এবং যখন ডেলিভারি দিবেন, অবশ্যই আমরা সবসময় বলি যে সিম্পলিসিটি, তাই না? কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড, তাই না? আর আইনস্টাইনের কথা তো আমরা সেটাও জানি যে আসলে যখন আপনি কাউকে কোনো কিছু সহজভাবে বুঝাইতে পারবেন, তার মানে আপনি ওটা বুঝছেন। আর যতক্ষণ কাউকে সহজভাবে বুঝাতে না পারেন, তার মানে আপনিও ঠিক মতো বুঝেন নাই। সো বুঝতে পারছি আমরা কনসেপ্টটা? সো আমাদের কিন্তু ফোকাস থাকতে হবে টপ প্রায়োরিটি যখনই আমরা কাজ করব। দেখেন এটা এত ট্রু, হ্যাঁ, অলওয়েজ দিস ইজ ভেরি ট্রু। সো অ্যাজাইল এটাকে আসলে সুন্দরভাবে আইডেন্টিফাই করছে এবং ফোকাসটাকে ওইভাবে রাখতে বলছে আর কি থ্রু আউট দ্য প্রজেক্ট। সো আমরা সবসময় বিজনেস ভ্যালু ড্রিভেন হব এবং প্রায়োরিটাইজ করতে হবে সবকিছুকে। The best architecture requirements and design emerge from self-organizing team. এইটা নিয়ে আমরা অনেক কথা বলবো। কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ সেলফ অর্গানাইজিং টিম?
বেস্ট আর্কিটেকচার রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন এমার্জ ফ্রম সেলফ অর্গানাইজিং টিম। সেলফ অর্গানাইজিং টিম মানে হচ্ছে যারা এম্পাওয়ার্ড, যারা আমাদের গোলকে সাকসেসফুল করার জন্য কি করতে হবে তারা নিজেরাই আইডেন্টিফাই করে, কেউ তাদেরকে বলে দেয় না যে তোমাকে এই কাজ করতে হবে তাহলে গোলটা অ্যাচিভ হবে। তারা নিজেরাই ডিসাইড করে যে কি করতে হবে এবং কে করলে সবচেয়ে বেস্ট হবে, নিজেরাই নিজেদেরকে অ্যাসাইন করে। ঠিক আছে, তাদেরকে বলা হয় সেলফ অর্গানাইজিং টিম, যারা সেলফ এম্পাওয়ার্ড, সেলফ মোটিভেটেড, সেলফ অ্যাওয়ারনেস যাদের মধ্যে আছে। এই ধরনের টিম থেকে আসলে ইউ উইল গেট বেস্ট রেজাল্ট। ঠিক আছে, সো অ্যাজাইল টিমে যারা কাজ করবে তাদেরকে আমরা চাচ্ছি সেলফ অর্গানাইজিং টিম, যাদের মাইন্ডসেট এই ধরনের। ওই ধরনের লোকজনকে দিয়ে অ্যাজাইল টিমে কাজ করলে খুব ভালো রেজাল্ট হবে না, যাদেরকে আসলে পুশ না করলে কোনো কাজ হয় না, এবং তাদেরকে যদি কাজ অ্যাসাইন না করে তাহলে তারা বসে থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে সেলফ অর্গানাইজিং টিম। আচ্ছা, এরপরে দেখেন লাস্টটা হচ্ছে অ্যাট রেগুলার ইন্টারভেলস দ্য টিম রিফ্লেক্টস শব্দের অর্থ আমি জিজ্ঞাসা করবো আপনাদের, on how to become more effective, then tunes and adjust its behavior accordingly. এটাকে আমি সংক্ষেপে বলবো আগেরটাতে আমার একটা প্রশ্ন আছে যে বেস্ট আর্কিটেকচার রিকোয়ারমেন্টস, এবং এই রিকোয়ারমেন্টস তো প্রথমে তো কাস্টমার রিকোয়ারমেন্ট দিচ্ছে, সেই রিকোয়ারমেন্টস থেকে প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্টস নিয়েই সেলফ অর্গানাইজিং টিম মানে কাজ করবে। এখন এই রিকোয়ারমেন্ট হয়তো যে রিকোয়ারমেন্টস তারা পেয়েছে ওইটাকে ফুলফিল করার জন্য বা ওইটার অবজেক্টিভ ফুলফিল করার জন্য যে রিকোয়ারমেন্টস সেইটা সেলফ অর্গানাইজিং টিম করবে, এটা কি বুঝে? এই রিকোয়ারমেন্টস তো ওইটা না যে কাস্টমার যে রিকোয়ারমেন্ট সেটা না, তো আমার যেটা মনে হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। রিকোয়ারমেন্ট মানে হচ্ছে কাস্টমার ধরেন একটা ফিচার চাইছে, সেই ফিচারটা ডেভেলপ করার জন্য কি কি কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টটা, সেগুলিকে আইডেন্টিফাই করা। সেটা সেলফ অর্গানাইজিং টিমে পারবে যে আসলে কোন কি কি দিলে কাস্টমার আসলে ফিচারটা ফুলফিল হবে এবং কাস্টমার স্যাটিসফাইড হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা কি বুঝতে পারলাম? এটা কিন্তু একদম কি নিয়ে বলতেছে, রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট মানে বাংলায় আসলে আমরা বলি না স্মৃতিচারণ করা, নাকি পিছন ফিরে দেখা, প্রতিফলন বলে। হ্যাঁ, প্রতিফলন। আমরা বাংলায় ফিজিক্সে পড়ছি রিফ্লেকশন, প্রতিফলন। সো আসলে আমরা এট রেগুলার এখানে হলো যে 12 নাম্বারটা কি রেট্রোস্পেক্টিভ মিন করছে, রেট্রো মিটিং বা রেট্রোস্পেক্টিভ? হ্যাঁ, আপনি তো আরো আগে চলে গেছেন, রেট্রোস্পেক্টিভ বা রেট্রো বলতেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, লেসন লার্ন সেশন আর কি। এটা আসলে মেইনলি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। At regular intervals, the team reflects পিছন ফিরে দেখে on how to become more effective. লাস্ট টাইম বক্সে বা ইটারেশন আমরা কি করছি যেটা আমাদের ভালো রেজাল্ট দিচ্ছে, ইজ দেয়ার এনি ওয়ে টু ইমপ্রুভ আওয়ারসেলফ, আমাদের প্রসেস, প্রসিডিউর এবং টিমের পারফরমেন্স, সেটাকে বলা হচ্ছে এই পয়েন্টটা। At regular intervals, the team reflects on how to become more effective, then tunes and adjusts its behavior accordingly. ঠিক আছে, আমরা মাঝে মাঝে ইন্সপেক্ট করব আমরা কিভাবে কাজ করছি, সেটা ঠিক হচ্ছে কিনা, আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং সেই ফাইন্ডিংস অনুযায়ী আমরা অ্যাডাপ্ট করব। কন্টিনিউয়াসলি ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট, যেটা আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে বলি লেসন লার্নস করা, যে আগে আমরা যেটুকু কাজ করছি সেটাতে আমরা কি শিখছি, সেই শেখাটা আমরা কি বেস্ট গুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং নেক্সট অ্যাকশন অফ আইটেমে বা নেক্সট ফেজে বা নেক্সট প্রজেক্টে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি। সেটাকে বলা হচ্ছে এই 12 নম্বর পয়েন্ট। এবং আমরা সংক্ষেপে আমরা অলওয়েজ বলবো অ্যাজাইলে কি ইন্সপেকশন এন্ড অ্যাডাপ্ট, ইন্সপেক্ট করা এবং অ্যাডাপ্ট করা, যেটা আমরা ভালো জিনিস ফাইন্ড করবো এবং যেটা কোনো ভ্যালু অ্যাড করছে না সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। সো এই রেট্রোস্পেক্টিভ নিয়ে একটা কথা বললো, এটাকে আসলে রেট্রোস্পেক্টিভও বলা হয়। হ্যাঁ, তার মানে আপনার লেসন লার্ন আর কি, পিছনে কি শিখলাম সেটা পর্যালোচনা করে নতুন সামনের জন্য ভালো ইমপ্রুভমেন্ট ডিসাইড করা। অলরাইট, ওকে। এখন দেখেন এই ছবিটা সবাই দেখতে পাচ্ছেন, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাজাইল ম্যানিফেস্টো, কি দেখতে পাচ্ছেন, ভ্যালুস, প্রিন্সিপলস এন্ড কমন প্র্যাকটিসেস। তাহলে কি বলতেছি আমরা, অ্যাজাইল হচ্ছে একটা মাইন্ডসেট, আপনার মাথায় ঠিক করতে হবে, মনের মধ্যে বসাতে হবে অ্যাজাইল মাইন্ডসেট। হ্যাঁ, দিস ইজ ডিফাইন্ড বাই
4 ভ্যালুস, এখানে যে লেখাটা আছে খুবই চমৎকার লেখা আছে, অ্যাজাইল ইজ মাইন্ডসেট ডিফাইন্ড বাই ভ্যালুস গাইডেড বাই 12 প্রিন্সিপালস and manifests through many different practices. এখানে ছোট ছোট করে দেখানো আছে প্র্যাকটিস। Agile practitioners select practices based on their needs. এখন মার্কেটে কিন্তু মোর দ্যান 100+ অ্যাজাইল মেথোডোলজি আছে, যারা এই 4টা ভ্যালু এবং 12টা প্রিন্সিপাল এবং মাইন্ডসেটের উপর বেস করে এই যে এখানে দেখতেছেন না প্র্যাকটিস বা মেথোডোলজি বা ফ্রেমওয়ার্ক, এরকম মার্কেটে 100টারও বেশি ফ্রেমওয়ার্ক আছে বা মেথোডোলজি আছে, এবং তার মধ্যে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ক্রাম। ঠিক আছে, স্ক্রাম, তারপরে এক্সপি, তারপরে কানবান, এগুলো তো আপনারা নাম শুনছেন, কানবান, তারপর হচ্ছে স্ক্রামবান, স্ক্রামের ভালো জিনিস আর কানবানের ভালো দুইটা নিয়ে আছে স্ক্রামবান। ঠিক আছে, তারপর আরো হয়তো আপনারা কেউ শুনছেন যেমন আমরা বলি স্পটিফাই, তারপরে ডিসিপ্লিন অ্যাজাইল, তারপরে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট টিডিডি। হ্যাঁ, তো এই যে বিভিন্ন প্র্যাকটিস সবগুলো আসলে বেসড অন দিস মাইন্ডসেট 4 ভ্যালুস এন্ড 12 প্রিন্সিপালস। সো আমরা কিন্তু ক্লাসে একটা অনেকগুলো নিয়ে, যেমন কানবান নিয়ে কথা বলবো, এক্সপি নিয়ে কথা বলবো, স্ক্রাম নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই কয়েকটা প্র্যাকটিস নিয়ে কথা বলবো যাতে আমরা বুঝতে পারি অ্যাজাইলের এই 4টা ভ্যালু এবং 12টা প্রিন্সিপাল প্র্যাকটিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্টে কিভাবে ইউজ করা হয়। এক্সামের জন্য কি কোনো পার্টিকুলার মেথড ইউজ করছে না কোনো স্পেসিফিক নেই? না, কোনো স্পেসিফিক নাই, জেনেরিক আলোচনা আর কি, জেনেরিক আলোচনা। কিন্তু একটু যেহেতু মানে স্ক্রামে ওয়ার্ল্ড লিড করে, সো স্ক্রাম বায়াস আছে আর কি, কিন্তু স্ক্রামের শব্দটা খুবই কম পাবেন, অলওয়েজ জেনেরিক ভাবে চিন্তা ভাবনা করতে হবে আর কি, জেনেরিক। তো আর যদিও আমরা স্ক্রামের অনেকগুলো আলোচনাই করব, কিন্তু আপনাকে আসলে প্রশ্ন কখনো ওই ডাইরেক্টলি স্ক্রাম বা এক্সপি বা কানবান এর উপর ডাইরেক্টলি আসবে জেনারেল অ্যাজাইলের কনসেপ্ট থেকে। তাহলে অ্যাজাইল, দেখেন অ্যাজাইল যেটা আমি বলতেছিলাম যে ওই সময় যেটা অ্যাভেলেবল ছিল লিন, কানবান, হ্যাঁ, সেখান থেকে আসলে অ্যাজাইলের জন্ম। সো এগুলো কিন্তু সাবসেট, অ্যাজাইল ইজ সাবসেট অফ লিন ম্যানুফ্যাকচারিং, যে লিন কনসেপ্ট যেটা আমরা গত ক্লাসে বোধহয় আলোচনা করতেছিলাম, তাই না, লিন। সো এই যে এখান থেকে যে অনেকগুলো প্র্যাকটিসের নাম এখানে বলা আছে, এই যে আমি কিছু বলছিলাম অলরেডি, দেখেন স্ক্রাম সবচেয়ে বেশি ইউজ হয়, ক্রিস্টাল, এক্সপি, এফডিডি ফিচার ড্রিভেন ডেভেলপমেন্ট, ডিএসডিএম, এউপি, স্ক্রামবান, এর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম মানে অলমোস্ট 100 মেথোডোলজি আছে। তা আমরা এর কয়েকটাই আসলে দেখবো ক্লাসের মধ্যে, এর মানে কনসেপ্টগুলো দেখবো। কানবানটা কি মানে অ্যাজাইলের থেকে একটু বাইরে? দেখা যাচ্ছে যে বাইরে না, মানে অ্যাজাইলের কিছু জিনিস কানবানের কিছু জিনিস অ্যাজাইল ইউজ করছে। সবগুলোই লিনের কনসেপ্টের মধ্যে আছে, লিনের যে প্রিন্সিপাল, লিনের মধ্যে 7টা না 8টা প্রিন্সিপাল আছে, সেগুলো সবাই ইউজ করছে। কানবানেরও কিছু জিনিস অ্যাজাইল ইউজ করছে। তার মানে কানবান পুরোপুরি অ্যাজাইল না? না, কানবান তো আগে থেকেই ছিল, অ্যাজাইল তো অনেক পরে আসছে 2001 সালে। কানবান তো ম্যানুফ্যাকচারিং অনেক আগে থেকে প্র্যাকটিস হয় জাপানে। কানবান মানে হচ্ছে ভিজুয়াল বোর্ড, কানবান শব্দ হচ্ছে ভিজুয়াল বোর্ড। ওরা কি করতো, সব কাজগুলোকে যদি আপনি ভিজুয়ালি কে কোন কাজ করতেছে, খুবই সিম্পল যদি আমি বলি যে টু ডু, ডুইং, ডান, এরকম যে 3টা কলামে কে কি কাজ করতেছে আমরা যদি ভিজুয়ালাইজ করি, তাহলে কিন্তু ইজিলি বোঝা যায় যে কাজের প্রোগ্রেসটা কি হচ্ছে। তো সেখান থেকে কানবান আসছে আর কি। আমরা আসলে মেইনলি কানবান বোর্ড নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কানবান বোর্ড, যেটা সুইমলেন টাইপ, এবং একটা প্রসেসে যতগুলো স্টেপস থাকে সেই স্টেপস গুলো এখানে বলা থাকে, এক একটা সুইমলেন হয়, এবং প্রতিটা স্টেপে কোন কাজটা এখন কোন স্টেপে আছে এখান থেকে দেখা যায়, এবং যখন এই স্টেপের কাজ শেষ হবে তখন এটা টেনে আমরা নেক্সট সুইমলেনে যাব। আবার যখন এই স্টেপের কাজ শেষ তখন এটা আবার পুল করে আমরা নেক্সট ইয়াতে নেব। ওই যে গত ক্লাসে বলছিলাম না, দুই ধরনের অ্যাজাইল হয়, একটা হচ্ছে ইটারেশন বেস, আর একটা হচ্ছে ফ্লো বেসড। ফ্লো বেসের যে কনসেপ্টটা সেটা হচ্ছে কানবান থেকে নেওয়া।
ঠিক আছে? ওকে, সো আমরা একই আলোচনা অনেকবার করব, আমার মনে হয় আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো আমি যেটা বলতেছিলাম, বিইং অ্যাজাইল ইজ দ্য মেইন ফোকাস, নট জাস্ট অনলি মানে অ্যাজাইল করার জন্য অ্যাজাইল করা। আমাদেরকে হতে হবে বিইং অ্যাজাইল, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু ইমপ্লিমেন্ট অ্যাজাইল। আর ইনএফেক্টিভ ওয়ে টু ইমপ্লিমেন্ট অ্যাজাইল হচ্ছে কোনো কিছু না বুঝে আচ্ছা আমরা স্ক্রাম ইউজ করবো, হ্যাঁ, বা আমরা ইটারেশন ইউজ করবো, বা আমরা কাস্টমারের সাথে কোলাবরেট করবো, এরকম না। আমরা আসলে আমাদেরকে আসলে মাইন্ডসেটটাকে শিফট করতে হবে, তাহলে আমরা আসলে কারেক্টলি অ্যাজাইল ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, আমরা ব্রেকে যাওয়ার আগে পরীক্ষা প্রশ্ন দেখতে পাচ্ছেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য অ্যাজাইল ম্যানিফেস্টো? Which of the following statement best describe the agile manifesto? It outlines the অ্যান্সার কোনটা হবে সবাই দেখেন। software. It contains practices that many agile teams use. It contains values that establish an agile mindset. উত্তর এ। How to answer C? আসেন না আর কোনটা? It contains values. ভ্যালু প্রোডাক্ট ডেলিভারি করতে হইলে এটা এ। Which of the following statement best describe the Which of the following statement best describe the agile manifesto? Agile manifesto আমরা কি বুঝি? Answer C. It contains values that establish an agile mindset. ঠিক আছে, নাহলে তো কোনো কাজই হবে না। আমার কিন্তু শুরু থেকে ফোকাস একটাই যে অ্যাজাইল মাইন্ডসেট নিয়ে আসতে হবে আমাদের, এবং সেই ম্যানিফেস্টো তো সেটা দেওয়ারই চেষ্টা করছে, অ্যাজাইল মাইন্ডসেট। 2 নম্বর প্রশ্ন, what is the highest priority of an agile team? বি হতে পারে কোথায়? এ। ঠিক আছে, আমরা যা করব সবই তো কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য। ম্যাক্সিমাইজিং ওয়ার্ক নট ওয়ার্ক ডান মানে কি, আমরা হাইয়েস্ট ভ্যালুটা সেট করতে যাচ্ছি, তাই না? সেটাও তো আসলে স্যাটিসফাইং দ্য কাস্টমার। এর আগের বার তো কাস্টমাররে স্যাটিসফাই করতে পারলাম না। খালি এতে থাকলে হবে না। হ্যাঁ, তারপরে দেখেন, which of the following is not part of an agile team's mindset toward working software? এইটা এ। এ। C. Oh, is not part of agile team's mindset. It should be Which A. of the not a part, not না, not আছে আর কি। Not part. A. হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবারে এ লাগছে। Not আছে। Not আছে। নট আছে, নট না থাকলে কিন্তু অন্য C আনসার হতো। C হতো তাহলে আমার ধারণা। আচ্ছা, এবার বলেন এটা কি হবে, একটু বড় প্রশ্ন। প্রিন্সিপাল থেকে প্রশ্ন আসছে না? সিচুয়েশনটাতে অ্যাজাইলে শুধু অ্যাজাইল না, কোনো জায়গায় এটা আসলে প্রেফার্ড না, তাই না? আপনার কখনো যদি কোনো এরকম সমস্যা হয় তাহলে ইউ শুড টক, ইট শুড বি এ। মানে ওয়ান ফেস টু ফেস কনভারসেশন। এটা এ হবে। এ। না, এই সিচুয়েশনে তো আমরা এক্সপেক্টই করতেছি না, মানে দিস ইজ নট এ গুড সিচুয়েশন। এরকম সিচুয়েশন দিলে অ্যাজ এ টিম কাজ করতে পারবে না। এটা তো সে তো ফেস টু ফেস কনভারসেশন করে না, করে মানে কি, সিচুয়েশনটা তো ব্যাড। এটা তো অ্যাজাইলে কোনোভাবে অ্যাকসেপ্টেড না। অ্যাজাইল তো প্রেফারই করতেছে যে মোটিভেট ইন্ডিভিজুয়াল, গিভ দেম এনভায়রনমেন্ট টু সাপোর্ট দে নিড এন্ড ট্রাস্ট দেম টু গেট দ্য জব ডান। অ্যাজাইল টিমে একটা জিনিস মনে রাখেন, অ্যাজাইল টিমের প্রজেক্ট ম্যানেজার কি আসলে প্রজেক্ট ম্যানেজার বলা হয় না, হ্যাঁ, তাকে বলা হয় সার্ভেন্ট লিডার মেইনলি। তার মানে ইউ উইল ওয়ার্ক ফর দ্য টিম, টিমের কাজ হচ্ছে সবকিছু করা। প্রজেক্ট ম্যানেজার কাউকে কাজ অ্যাসাইনও করবে না, ওই যে বসে সেলফ অর্গানাইজিং, টিম নিজের কাজ নিজে অ্যাসাইন করে। সো এই অ্যাজাইল টিম আসলে প্রজেক্ট ম্যানেজারের রোলটা একটু ডিফারেন্ট, সার্ভেন্ট লিডার হিসেবে কাজ করবে এবং সে টিমকে সার্ভ করবে, যা টিম কাজ করতে পারে। সো আমাদের 2 নম্বরটা হচ্ছে অ্যাজাইলের আসলে প্রেফার্ড এনভায়রনমেন্ট, যেটা এখানে নাই, পুরো সিচুয়েশনে নাই এটা। লাস্ট প্রশ্ন, তারপর আমরা ব্রেকে যাচ্ছি। Which of the following best describe the agile mindset with respect to simplicity?
A নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। এটা হ্যাঁ, তার মানে আমাদের ফোকাস থাকতে হবে মেইনলি প্রায়োরিটাইজ কাজ, এবং সেটা আসলে খুবই কম পার্সেন্টেজ। আমরা যদি 80-20 প্রিন্সিপাল ইউজ করি তাহলে 20% হচ্ছে মেইন প্রায়োরিটাইজ কাজ থাকে। সো ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে এসে আমরা অ্যাজাইল নিয়ে আরো কথা বলবো। সো 5 মিনিটস ব্রেকে গেলাম। জাস্ট অ্যাজাইল কিভাবে কাজ করে সেটার উপর একটা জাস্ট আমি 10-15 মিনিট কথা বলবো আর কি। এটা আমি হোয়াইট বোর্ডে খুলবো। প্রেজেন্টেশন স্লাইডে যাচ্ছি না, এটা প্রেজেন্ট স্লাইড আছে, আমি শেয়ার করবো। এই প্রেজেন্ট স্লাইডে একদিন আমি পুরোটা কভার করব। আচ্ছা, তাহলে আমরা অ্যাজাইলের মাইন্ডসেট এবং অ্যাজাইলের ভ্যালুস গুলো দেখলাম, তাই না? এখন আসলে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টে কিভাবে কাজ করা হয়। আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে তো আমরা জানি যে আমরা প্ল্যান করি, তাই না? প্ল্যান করার পরে আমরা সেটাকে এক্সিকিউট করি, এবং তারপরে আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটরিং কন্ট্রোল করি, আর যখন ডেলিভারি তৈরি হয়ে যায় আমরা তখন ক্লোজিং করি। এর মধ্যে যদি চেঞ্জ আসে তাহলে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে চেঞ্জ ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, এইভাবে আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ করি। এখন আমরা অ্যাজাইল আসলে কি করি? অ্যাজাইলে আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্টলি ডেলিভারি দিতে হবে, ওয়ার্কিং সফটওয়্যার ইজ দ্য মেজার, তারপরে টাইম স্কেল হতে হবে, তারপরে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে। সো প্রথম যে কাজটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাজাইলে আসলে প্র্যাকটিস করা হয় টাইম বক্স, মানে ডেলিভারি হবে টাইম বক্স, যেটা আসলে ইনক্রিমেন্টালের কনসেপ্ট, তাই না? ইটারেটিভ এন্ড ইনক্রিমেন্টাল। তবে একটা নির্দিষ্ট সময় ইটারেশন পরে আমরা কিছু ইনক্রিমেন্ট দেবো, অ্যাজাইলের কনসেপ্ট তো তাই। সো সেটি করে ম্যানেজ করে টাইম বক্সের থ্রুতে। আচ্ছা, অ্যাজাইলে কি করা হয়? সমস্ত রিকোয়ারমেন্টকে কালেক্ট করে রাখা হয় হচ্ছে একটা আর্টিফ্যাক্টসে, সেটা নাম হচ্ছে পিবি, প্রোডাক্ট ব্যাকলগ। ঠিক আছে, এবং মনে রাখতে হবে যখনই উই আর টকিং অ্যাবাউট প্রোডাক্ট ব্যাকলগ, দ্যাট মিনস ইট ইজ নট অনলি লিস্ট অফ ফিচার্স অর আইটেমস অর কাস্টমার রিকোয়ারমেন্টস, বাট ইট অলসো প্রায়োরিটাইজড। বুঝতে পারছি? মানে বিজনেস ভ্যালু দিয়ে সবচেয়ে টপ প্রায়োরিটি যেগুলো সেগুলো আমরা টপে রাখছি, এটা অলওয়েজ। তারপরে আমরা কি করতেছি? তারপর এখন সে ধরেন একটা টিম কাজ করতেছে, যে টিমটা ডিসাইড করছে যে তাদের ইটারেশন সাইজ হচ্ছে, ইটারেশন মানে কি? ওই যে আমরা ইটারেশন ইনক্রিমেন্টাল দেখেছি, তাই না? যে ওর মধ্যে আমরা সব কাজগুলো করবো, যে কাজ করলে কিছু ডেলিভারি পাবো আমরা। সো সে ওরা ইটারেশন সাইজ, কিংবা এটা আরেকটা নাম হচ্ছে স্প্রিন্ট। সো সে একটা ইটারেশন সাইজ ওরা চিন্তা করছে যে 4 সপ্তাহ, 4 উইকস, 1 2 3 4 উইকস, 4 সপ্তাহের একটা ইটারেশন। বুঝতে পারছি? এখন ওরা কি করবে? প্রথম যখন ব্যাকলগ তৈরি হয়ে গেল, তার আগে একটা জিনিস বলি, অ্যাজাইলে আসলে জেনারেলি 3 ধরনের রোলের লোকজন থাকে প্রজেক্টে কাজ করার জন্য। 3 ধরনের রোল মেইনলি, এর বাইরেও আরো আছে, কিন্তু আমরা মেইনলি এটার বেশি আর জানা দরকার নেই পিএমপি এক্সামের জন্য। মেইনলি 3টা রোল থাকে। 1 নম্বর রোল হচ্ছে স্কাম মাস্টার। আমি যেহেতু স্কাম মাস্টার বললাম, তার মানে আসলে এটা স্কামের শব্দ, স্কাম যে মেথোলজি তার শব্দ, এবং আমি যে এখানে বর্ণনা দিচ্ছি এটা অনেকটাই স্কামের সাথে মিলে দিচ্ছি আর কি। আমি ওইটা বুঝলেই হবে আমাদের, অন্য আমাদের মেথড বোঝার দরকার নেই, স্কাম কিভাবে কাজ করে এটা জানলেই আমাদের হবে। সো 3টা রোল থাকে। তাহলে রোল কি কি থাকে দেখেন, একটা হচ্ছে স্কাম মাস্টার, কিংবা আমরা বলি অ্যাজাইল কোচ। আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল বা সব জায়গায় পাবো হচ্ছে অ্যাজাইল কোচ, কিংবা প্রজেক্ট ম্যানেজার, কিংবা হচ্ছে সার্মেট লিডার, কিংবা হচ্ছে টিম ফ্যাসিলিটেটর। এই টার্মগুলা আমি মনে হয় একটু লেখা দরকার, কারণ এটা আসলে লাগবে কিন্তু। মানে এই টার্মগুলো মনে রাখতে হবে, কারণ এটা একটার সাথে আরেকটা চেঞ্জ করে ইউজ হবে। আপনাকে বুঝতে হবে যেটা আসলে কি বলতেছে। তো আমরা কি বললাম? একটা হচ্ছে টিম ফ্যাসিলিটেটর,
তারপর কি বললাম, অ্যাজাইল কোচ, সবাই শুনছি তো না? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রাম মাস্টার, তারপরে হচ্ছে সার্ভেন্ট লিডার, এবং লাস্টে মানে আসলে ইউজ করা হয় না, প্রজেক্ট ম্যানেজার শব্দটা ইউজ হয় না, আমি যেটা একটু ব্র্যাকেটে লিখলাম, হ্যাঁ, সার্ভেন্ট লিডার। তো যেহেতু পিএমবক আসলে অ্যাজাইল, পিএমবক যেহেতু প্রজেক্ট ম্যানেজার শব্দটা ইউজ করে, ফলে তারা আসলে অ্যাজাইল প্রজেক্টও বলবে যে প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, আরেকটা শব্দ ইউজ হতে পারে অ্যাজাইল প্র্যাকটিশনার। সো এই শব্দগুলো যদি দেখেন তাহলে বুঝতে হবে যে এটা আসলে অ্যাজাইল টিমের প্রজেক্ট ম্যানেজারকে বলা হচ্ছে, বা আমরা যদি স্ক্রাম ফলো করি তাহলে স্ক্রাম মাস্টারের কথা বলা হচ্ছে, যে আসলে তার লিডারশিপ স্কিল হিসাবে সার্ভেন্ট লিডারশিপ ইউজ করে, সার্ভেন্ট লিডার হিসাবে সে কাজ করে। আচ্ছা, এরপরে আসেন, আমি এটা হচ্ছে প্রথম রোল। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা এক নম্বর রোল হচ্ছে এইটা। 2 নম্বর হচ্ছে একটা রোল থাকে যেটাকে বলা হয় প্রোডাক্ট ওনার। এটা আরেকটা শব্দ আছে যেটা পিএমবক মানে স্টুডেন্ট ম্যানুয়ালে ইউজ করা হয়েছে বারবার, সেটা হচ্ছে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, প্রোডাক্ট ওনার, যে প্রোডাক্টটা আমরা বানাচ্ছি প্রজেক্ট থেকে বা যে সার্ভিসটা প্ল্যান করতেছি, সেই সার্ভিসটার ব্যাপারে যিনি সবচেয়ে বেশি ভালো জানেন তাকে বলা হয় প্রোডাক্ট ওনার। এবং প্রোডাক্ট ওনার হচ্ছে এই যে প্রোডাক্ট ব্যাকলগের ওনারশিপ হচ্ছে প্রোডাক্ট ওনারের। ব্যাকলগে কোনটা টপ প্রায়োরিটি হবে, বিজনেস ভ্যালু কোনটা সবচেয়ে বেশি, এটা কিন্তু ডিসাইড করবে প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ব্যাকলগে কোনটা আসবে, কোনটা থাকবে না, কোনটা রিমুভ হবে, কোনটা রিপ্যাটরাইজ হবে, সব ডিসিশন নেবে হচ্ছে প্রোডাক্ট ওনার, যাকে আমরা বলতে পারি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, যে আসলে কাস্টমারকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কাস্টমারের ভ্যালু কি সে সবচেয়ে ভালো জানে। 3 নম্বর হচ্ছে টিম, যারা অ্যাকচুয়ালি কাজ করবে প্রজেক্টে। ঠিক আছে, এটা দেখবেন, এটার নাম পোস্ট ফাংশনাল টিম বলা হয়, কিংবা ডেভেলপমেন্ট টিম বলা হয়, স্ক্রামে বলা হয় ডেভেলপমেন্ট টিম, ডিটি, ডেভেলপমেন্ট টিম বলা হয়। আমরা ধরে নিচ্ছি টিম, যারা কাজটা করবে। ঠিক আছে, তাহলে 3টা রোল কি কি বললাম, কেউ বলতে পারবেন? একটা হচ্ছে প্রোডাক্ট ওনার, একটা হচ্ছে টিম, আর একটা হচ্ছে স্ক্রাম মাস্টার, অ্যাজাইল মাস্টার, প্র্যাকটিশনার। রাইট, অ্যাজাইল কোচ। তাহলে এই 3টা রোল থাকে। আচ্ছা, এই প্রোডাক্ট ওনার এটা কি কাস্টমারের এন্ড থেকে আসবে, না এটা মানে যে কোম্পানি ডেভেলপ প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে তার থেকে আসবে? হ্যাঁ, এন্ড কাস্টমারের রিকোয়ারমেন্ট। এটা এজেন্ট টিমের সদস্যরা। এটা যদি কাস্টমার থেকে আসে, কাস্টমার যদি এরকম হয়, এখন আমরা জানি যে এখন অ্যাজাইল ট্রান্সফরমেশন হচ্ছে, তাই না? অনেক টিম নিজেরাও অ্যাজাইল প্র্যাকটিস করতেছে। ফুল অর্গানাইজেশন ইজ রানিং অন অ্যাজাইল মেথোডোলজিস, অ্যাজাইল এইচআর, অ্যাজাইল ফাইন্যান্স, অ্যাজাইল প্রকিউরমেন্ট, অ্যাজাইল লজিস্টিক্স, এরকম কিন্তু অ্যাজাইল ট্রান্সফরমেশনে পুরো অর্গানাইজেশন ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। সো কোনো যদি অ্যাজাইল টিম অর্গানাইজেশন থাকে যেটা নিজেরা আসলে অ্যাজাইল প্র্যাকটিস করে, তাহলে প্রোডাক্ট ওনার তার পক্ষ থেকে আসলে সবচেয়ে ভালো, কারণ সে বিজনেসটা বোঝে। আর যদি আমরা না পাই ওরকম প্রোডাক্ট ওনার, তাহলে আমাদের একজন মানুষ হতে হবে যে কিন্তু টিমের পার্ট না, হ্যাঁ, হি ইজ আউটসাইড অফ দ্য টিম, এরকম হবে না। যে এবং এখানে 3টা রোল যে আমরা বললাম, এটা কিন্তু কোনো শেয়ার্ড রোল না, একদম ডেডিকেটেড রোল। প্রোডাক্ট ওনার শুড বি ডেডিকেটেড রোল। হ্যাঁ, সো যদি আমাদের এখান থেকে হয় তাহলে সেই হবে যে আসলে তার অথরিটি আছে এবং সে বিজনেসটা বোঝে, যে বিজনেসটা করা হচ্ছে, এবং কাস্টমারের ভাষাকে সে কি বলে ইন্টারপ্রেট করে আমার টিমের ভাষায় রূপান্তরিত করতে পারে, ইন্টারপ্রেট হিসেবে কাজ করতে পারে, যাতে টিম কাজ করতে পারে। এবং তার অথরিটি থাকতে হবে, সে সময় দিতে পারে, এরকম থাকতে হবে যাতে সে ডেডিকেটেড সময় দিতে পারে প্রজেক্টে, এবং তার ভ্যালু ডিসিশন নেওয়ার মতো তার ক্ষমতা থাকতে হবে, অথরিটি থাকতে হবে। এরকম লোককে আমরা প্রোডাক্ট ওনার তৈরি করি। তাহলে এই প্রোডাক্ট ওনার মানে সবসময় কমিউনিকেশন করবে কাস্টমারের সাথে, আবার হ্যাঁ, রাইট, প্রজেক্ট ম্যানেজারের সাথে। রাইট, হি ইজ দ্য ব্রিজ বিটুইন কাস্টমার এন্ড দ্য ডেভেলপমেন্ট টিম এবং প্রজেক্ট ম্যানেজার।
মানে কি ভাই, সে আইদার কাস্টমার অর কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এবং তার কাজ হচ্ছে প্রোডাক্ট ওনার কি হচ্ছে, মানে আমার ডেভেলপমেন্ট টিম যেখানে আছে তার সাথে আসলে, আর এদিকে কাস্টমার, তার সাথে গেটওয়ে হচ্ছে প্রোডাক্ট ওনার। ঠিক আছে, সো সমস্ত কমিউনিকেশন করতে হবে প্রোডাক্ট ওনারের থ্রুতে, মানে স্পেশালি কাস্টমার রিকোয়ারমেন্ট রিলেটেড। আচ্ছা, এবার আসি যে কয়েকটা কথা একটু মনে রাখেন, সেটা হচ্ছে যে আমরা অ্যাজাইল প্রোডাক্ট ওনার, যে প্রোডাক্ট ওনার, সে হচ্ছে আসলে হি ইজ অ্যাকাউন্টেবল ফর বিজনেস ভ্যালু। ঠিক আছে, হি অর শি ইজ অ্যাকাউন্টেবল ফর বিজনেস ভ্যালু। যিনি স্কাম মাস্টার বা অ্যাজাইল কোচ, হি ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল অর অ্যাকাউন্টেবল বা ওনার ফর, হি ইজ দ্য ওনার অফ প্রসেস। ঠিক মতো প্রজেক্ট ম্যানেজমেন্টের বা অ্যাজাইলের প্রসেসগুলা, প্রিন্সিপাল, ভ্যালুস প্র্যাকটিস হচ্ছে কিনা সেটা এনশিওর করার ওনার দায়িত্ব হচ্ছে স্কাম মাস্টারের বা অ্যাজাইল কোচের। আর টিমের রেসপন্সিবিলিটি কি? আমরা বলতে পারি এটা হচ্ছে হোয়াটের রেসপন্সিবল হচ্ছে প্রোডাক্ট ওনার, প্রসেসের রেসপন্সিবল হচ্ছে স্কাম মাস্টার, আর কিভাবে কাজটা করা হবে সে হাউ এর রেসপন্সিবল হচ্ছে টিম। বুঝতে পারছি? এই তিনটা ওয়ার্ড একদম মাথায় নিয়ে নেন। প্রোডাক্ট ওনার হচ্ছে ভ্যালু ডিসিশন নেবে, হি ইজ দ্য ভ্যালু ওনার। হি ইজ দ্য ওনার অফ হোয়াট, কি করা হবে, যেটা প্রোডাক্ট ব্যাকলগে থাকে, কি করা হবে সেটার স্কোপের ওনার হচ্ছে প্রোডাক্ট ওনার। টিম হচ্ছে হাউ, কিভাবে কাজটা ডেলিভারি হবে। আর স্ক্রাম মাস্টার হচ্ছে ফ্যাসিলিটেট করবে, সব প্রসেস ঠিকমতো হচ্ছে কিনা, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, ট্রেনিং হিসেবে কাজ করবে, কোচ হিসেবে কোচিং করাবে। হ্যাঁ, ইভেন এই কোচিং সে টিমকে করাবে কিভাবে অ্যাজাইল প্র্যাকটিস করতে হয়। ইভেন সে প্রোডাক্ট ওনার যদি নতুন লোক হয় যে জানে না যে কিভাবে প্রোডাক্ট ব্যাকলগ মেনটেন করতে হয়, তাহলে স্ক্রাম মাস্টার তাকে ট্রেন আপ করবে। ইভেন স্ক্রাম মাস্টার কাস্টমার বা স্টেক হোল্ডার বা ইভেন স্পন্সরদেরকেও ট্রেন আপ করতে পারে, সে হচ্ছে স্ক্রাম মাস্টার। তাহলে স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে হি ইজ এ সার্ভেন্ট লিডার and he will facilitate everything for the project team, so that they can smoothly work. এবং বাইরের যে কোনো বাধা স্ক্রাম মাস্টার সলভ করবে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ স্ক্রাম মাস্টার করবে, আর ট্রেনিং কোচিং টিমের বাইরের দায়িত্ব হচ্ছে স্ক্রাম মাস্টার। হি ইজ দ্য ওনার অফ দ্য প্রসেসেস অফ দ্য অ্যাজাইল ফ্রেমওয়ার্ক অর অ্যাজাইল মেথোডোলজি। হ্যাঁ, তাহলে কি প্রোডাক্ট ওনার কি বিজনেস ভ্যালুর জন্য অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল দুইটাই? প্রোডাক্ট ওনার হ্যাঁ, অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল। অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল বাদ দেন, অ্যাকাউন্টেবল। হ্যাঁ, আর স্ক্রাম মাস্টার আছে রেসপন্সিবল ফর প্রসেস, অ্যাকাউন্টেবল রেসপন্সিবল ফর প্রসেস আর কি। অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল। আর ওই রেসি ভুলে যান, রেসি দরকার নেই, মানে আসলে প্রসেস নিয়ে কোনো কিছু হইলে আমরা উইল টক উইথ স্ক্রাম মাস্টার। এনিথিং প্রসেস রিলেটেড, এনিথিং ভ্যালু রিলেটেড, এনিথিং হোয়াট রিলেটেড, or anything product backlog related, we will talk with product owner. আর হাউ, কিভাবে ডেলিভারি হবে, আর্কিটেকচার কি হবে, ইঞ্জিনিয়ারিং কি হবে, কি প্রোগ্রামিং লেখা হবে, গ্রাফিক্সের কাজ কি হবে, সেটা সব ডিসিশন নেবে হচ্ছে টিম। এই ব্যাপারে স্ক্রাম মাস্টারও কোনো কিছু বলবে না, প্রোডাক্ট ওনারও কোনো কিছু সাইজ করবে না, এটা হচ্ছে দায়িত্ব হচ্ছে টিমের। তাহলে অ্যাজাইলে কি প্রজেক্ট ম্যানেজারের গুরুত্ব একটু কমে গেল, মানে ট্রেডিশনাল? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, যে আসলে অ্যাজাইলে প্রজেক্ট ম্যানেজারকে ওইরকম গুরুত্ব দেওয়া হয় না যেটা পিএমবকে আছে। পিএমবকে যেমন প্রজেক্ট ম্যানেজার ইজ দ্য মানে টপ গাই, সে আসলে যা ইচ্ছা তাই করতে পারে প্রজেক্ট রিলেটেড। কিন্তু এখানে আসলে অ্যাজাইলে কি করছে, প্রজেক্ট ম্যানেজারের কাজগুলোকে আসলে 3টা জায়গায় ভাগ করে ফেলছে। খেয়াল করছেন নাকি? প্রজেক্ট ম্যানেজার, ট্রেডিশনাল প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার যেরকম অথরিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটাকে ভাগ করে 3 জনের ঘাড়ে দিয়ে দিছে। স্ক্রাম মাস্টার প্রসেস নিয়ে কাজ করে, প্রোডাক্ট ওনার স্কোপ নিয়ে কাজ করে, আর টিম হচ্ছে হাউ নিয়ে কাজ করে। ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে দেখা যায় সব জায়গায় প্রজেক্ট ম্যানেজারের রোলটা সবচেয়ে বড় থাকে। বুঝতে পারছি? সেই প্রজেক্ট ম্যানেজারের রোলটাকে আসলে 3টা জায়গায় ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে।
প্রোডাক্ট ওনারের কাছে কিছু গেছে, স্ক্রাম মাস্টারের কিছু, ব্যাজার কাছে, কোচের কাছে, আর একটা গেছে হচ্ছে টিমের কাছে। বুঝতে পারছি? এখানে সুপার পাওয়ার কাকে পাওয়া হচ্ছে না। এমনি ট্রেডিশনাল প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ডিরেক্টর, সরকারি জায়গায় আমরা বলি প্রজেক্ট ডিরেক্টর, হি ইজ দ্য সুপার পাওয়ার। হ্যাঁ, সেটা কিন্তু এখানে নাই। সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, হবে না। সবাই আসলে কালেকটিভলি রেসপন্সিবল। অ্যাজ আ টিম all are collectively responsible for failure, not a single person or anyone. হ্যাঁ, আচ্ছা এখন আসেন, এখন আমরা বলি যে কিভাবে আসলে কাজটা হয়। তাহলে আমরা কি ডিসাইড করলাম যে আমরা 4 সপ্তাহে আমরা কিছু কাজ ডেলিভারি দেব, এবং যে কাজগুলো ডেলিভারি দেব সেই কাজগুলো এখানে লিস্ট করা হয়েছে। আমি সিম্পল ভাষায় বলতেছি, এরপর আমরা আরেকটু ডিটেলে যাব, সেটা পরে যাব, আস্তে আস্তে যাব। সো আমরা কি করি, যখন একটা ইটারেশন শুরু হয়, প্রথমে আমরা কাজ করি কি, প্রথমেই প্রোডাক্ট ওনার টিম, প্রোডাক্ট ওনার এবং টিম মিলে ডিসাইড করে যে আমরা এই ইটারেশনে, এই 4 সপ্তাহের ইটারেশনে আমরা কি কি কাজ ডেলিভারি দিতে পারবো at the end of this iteration। সেই 4টা, ধরেন আমরা 5টা আইটেম নিতে পারবো। তাহলে আমরা কি করলাম, আরেকটা আর্টিফ্যাক্টস এর মধ্যে সেই 5টা ডকুমেন্টকে নিয়ে আসলাম। কোথা থেকে? প্রোডাক্ট ব্যাকলগ থেকে। এটার নাম হচ্ছে ইটারেশন ব্যাকলগ কিংবা স্প্রিন্ট ব্যাকলগ, আইবি। তার মানে আমরা কি বলতে পারি যে ইটারেশন ব্যাকলগ ইজ সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ, তাই না? ব্যাকলগ, রাইট। তাহলে আমরা ডিসাইড করলাম যে আমরা এই 5টা ফিচার ডেলিভারি দেব, এবং এই 5টা ফিচার কিভাবে ডিসাইড করলাম, টপ প্রায়োরিটি। ঠিক আছে, এবং ফিচারগুলো আবার এইভাবেও করা হয়, এটা আরেকটা শব্দ আমরা এখানে বলবো, সেটার নাম হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তার মানে হচ্ছে এমন ফিচারগুলোকে নিয়ে আসতে হবে যেটা দিয়ে আমরা 4 সপ্তাহ পরে এমন কিছু কালেকশন অফ ওয়ার্কিং প্রোডাক্ট দেব উইথ দিস 5 ফিচার্স, যেটা দিয়ে কাস্টমার কিছু ভ্যালু ক্রিয়েট করতে পারবে বা ইউজ করতে পারবে। ওই যে মনে আছে আমরা যে ইনক্রিমেন্টাল করতেছিলাম, যে প্রথমে গাড়ি তৈরি করার একটা স্টেপ দেখাচ্ছিলাম না আমরা, তার মানে প্রথম ইটারেশনের পরেই আমরা এমন কিছু দিলাম যাতে কাস্টমার সেটা ইউজ করা শুরু করতে পারে, সেটাকে বলা হয় মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। এইভাবে ফিচারগুলো আসলে সিলেক্ট করা হয়। আচ্ছা এবার আসেন, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। মিনিমাল ভায়াবল প্রোডাক্ট কিন্তু বারবার বলবো, তার মানে কালেকশন অফ ফিচার্স যেটা একটা ইটারেশনে ডেলিভারি দেওয়ার পরে কাস্টমার সেটা ভ্যালু অ্যাচিভ করতে পারবে, কিছুটা হলেও ভ্যালু পাবে, সেটাকে আমরা বলতেছি মিনিমাম অথবা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, এমভিপি। এখন কি করা হয়, ইটারেশনের প্রথম দিন আসলে আমরা কি বলছি, 4 সপ্তাহ, তাই না? 4 সপ্তাহ, যদি 4 সপ্তাহ হয় তাহলে প্রথম দিন 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 আওয়ার্স। 8 আওয়ার্স ফুল টিম উইথ প্রোডাক্ট ওনার প্ল্যান করবে যে আসলে আমরা কি কি ডেলিভারি দিতে পারি, সেটাকে আইডেন্টিফাই করবে, প্রায়োরিটাইজ 5 আইটেমস যেটা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট দিতে পারে। দেন এখন কি করবে দেখেন, টিমটা এখন ডিসাইড করবে যে এই কাজগুলো করার জন্য কি কি টাস্ক করতে হবে। হ্যাঁ, কে কোনটা কাজ করবে এবং এটা কাজ করতে কত সময় লাগবে। এবং আরেকটা শব্দ আমরা বলবো, এত শব্দে আজকে বললে সব গোলমাল লেগে যাবে, সেটা হচ্ছে এস্টিমেশন করে। এস্টিমেশন টেকনিক হিসেবে ওরা ইউজ করে স্টোরি পয়েন্ট। তো যাই হোক, এই সব কাজগুলো কোথায় হচ্ছে, ইটারেশন প্ল্যানিং এ হচ্ছে, আইপি। তার মানে প্রথম দিন 8 ঘন্টা আমরা ইটারেশন প্ল্যানিং করতেছি, আমরা বের করতেছি যে কোন কোন এটা আমরা ডেলিভারি দেব এবং সেটা কে করবে, তার এস্টিমেশন কত, সময় কত লাগবে, হ্যাঁ সেগুলো আমরা সব ডিসাইড করতেছি এই প্রথম দিনের 8 ঘন্টায়। যখন এটা হয়ে গেল, প্ল্যানটা হওয়ার পরে আমরা কাজ শুরু করবো নেক্সট ডে থেকে, সেকেন্ড ডেতে। তাহলে আমাদের 5 দিন, তাই না, টোটাল 20 দিন। তাহলে আমরা 19 মানে সেকেন্ড ডে থেকে কাজ শুরু করবো, কি কাজ, ডেভেলপমেন্ট শুরু করে দেবো। এখন আমরা ডেভেলপমেন্ট করতেছি, প্রতিদিন একই সময়ে আমরা একটা মিটিং করি, সেই মিটিংটার নাম হচ্ছে, আমরা এইভাবে দেখবেন যে এটার নাম হচ্ছে ডেইলি স্টার্টআপ। আমরা বলছিলাম না টুলবক্স মিটিং কিংবা ডেইলি স্ক্রাম। এই মিটিংটার লেংথ কত?
15 মিনিট 15 minutes. হ্যাঁ, অনলি 15 মিনিটস অর লেস দেন দ্যাট। এবং 3টা এজেন্ডা। গতকাল টেলি স্ক্যাম থেকে আজকে আমরা কি করছি, আজকে থেকে আগামীকাল পর্যন্ত কি করব, এবং ইজ দেয়ার এনি অবস্টাকল, ইম্পিডিমেন্ট বা ব্লকার্স যেটা আমাদের কাজকে বাধাগ্রস্ত করছে, সেটা আমরা 15 মিনিট মিটিং করবো। দেন উইল অ্যাগেন জাম্প ইনটু আওয়ার ওয়ার্ক। এবং এইভাবে কাজ করার পরে 19তম দিন শেষ হয়ে যাবে। 20তম দিনে 2টা কাজ আছে। প্রথম 4 ঘন্টা কাজ হচ্ছে ইটারেশন, রিভিউ বা ডেমনস্ট্রেশন, কিংবা স্প্রিন্ট রিভিউ কিংবা স্প্রিন্ট ডেমনস্ট্রেশন টু দ্য কাস্টমার। তাহলে এটা কি বলতেছি আমরা, স্প্রিন্ট রিভিউ কবে, লাস্ট দিনে 4 ঘন্টা 4 আওয়ার্স উইথ কে প্রেজেন্ট থাকবে, কাস্টমার, প্রোডাক্ট ওনার, টিম এবং স্ক্রাম মাস্টার তো থাকবেই, কারণ এই যে টিম সমস্ত মিটিংকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব হচ্ছে কার, স্ক্রাম মাস্টারের। ঠিক আছে, তো এই 4 জন এখানে প্রেজেন্ট থাকবে। থাকার পর কি হবে, আমরা যে জিনিসটা তৈরি করলাম এই 19 দিনে, সেটাকে কাস্টমারকে দেখানো হবে, ডেমনস্ট্রেট করানো হবে। এবং দ্যাট মাস্ট বি ওয়ার্কিং প্রোডাক্ট, নট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্টাইলস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাজাইলের কিন্তু মাইন্ডসেট এটা ভেরি ইম্পর্টেন্ট, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না, যে 19 দিনে আমরা প্ল্যানিং ডকুমেন্ট এটা বানাইছি, ওটা বানাইছি, এরকম আমাদের প্রোগ্রেস হচ্ছে। নো, আপনি কাজ কি করলেন সেটা। তাহলে 4 ঘন্টা আমরা কাস্টমারকে প্রেজেন্ট করলাম, কাস্টমার আমার কাজগুলোকে অ্যাকসেপ্ট করলো কিংবা রিজেক্ট করলে, কিছু রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে কিছু আমরা কি এখানে আসলে সবচেয়ে বেশি কি হচ্ছে আসলে, উই আর গেটিং ফিডব্যাক ফ্রম আওয়ার কাস্টমার, তাই রাইট? ফিডব্যাক আমরা, হ্যাঁ, ফেস টু ফেস ফিডব্যাক উই আর গেটিং ফ্রম কাস্টমার, যেটা আসলে আমাদেরকে অনেক হেল্প করবে নেক্সট কাজ করার জন্য, যেটা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে হয় না। দেখা যায় 6 মাস পরে আমরা কাস্টমার ফিডব্যাক নিতে গেছি, হ্যাঁ, আর এখানে আমরা 4 সপ্তাহ পরেই উই আর গেটিং ফিডব্যাক। সো কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, যেটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেলে অ্যাকসেপ্ট করে ফেললো, আর যেটা অ্যাকসেপ্ট হয়নি সেটা আবার প্রোডাক্ট ব্যাকলগে চলে আসবে। আর এখানে নতুন চেঞ্জও আসতে পারে, আমরা বলছি ওয়েলকাম চেঞ্জ, এই চেঞ্জটা এখানে আসতে পারে, সেই চেঞ্জটাও চলে আসবে প্রোডাক্ট ব্যাকলগে। ঠিক আছে, পরে প্রায়োরিটাইজ করা হবে যে চেঞ্জটা কিরকম, কিন্তু এখন ব্যাকলগে চলে আসবে। তারপরে কি, এই যে 4 ঘন্টা মিটিং হয়ে গেল, নেক্সট যে আমাদের বাকি 4 ঘন্টা আছে, 3 ঘন্টা বা 4 ঘন্টা, সেই 3-4 ঘন্টা আমরা 3 আওয়ার্স করবো হচ্ছে রেট্রোস্পেক্টিভ। বুঝতে পারছি, সংক্ষেপে রেট্রো। তার মানে আমরা এই যে 19 দিন বা 20 দিন ধরে কাজ করলাম, হোয়াট ওয়েন্ট ওয়েল ফর আস, হোয়াট ওয়েন্ট রং ফর আস, সেগুলোকে আইডেন্টিফাই করা, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাকে রুট কজ অ্যানালাইসিস করা। ঠিক আছে, করে তাহলে এটাকে আমরা কি বলতেছি, লেসন লার্ন সেশন বা রেট্রোস্পেক্টিভ। দেখেন এটা কি করতেছি আমরা, আসলে কি করতেছি, ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট করতেছি আমরা। এবং এখান থেকে ধরেন আমরা 10টা আইটেম বের করলাম, 10 আইটেমস বের করলাম, 10 আইটেমস, যে আমরা ইমপ্রুভমেন্টের জন্য 10টা আইটেম বের করলাম, যে আমরা টিমের পারফরমেন্স বাড়ানোর জন্য আমরা এই কাজ করতে পারি নেক্সট ইটারেশন থেকে। তাহলে এখন বলেন, এই যে 10টা আমরা ইমপ্রুভমেন্ট বের করলাম, এই 10টা নিয়েই কি নেক্সট ইটারেশনে কাজ করা ঠিক হবে? দশটা আইটেম পাইছি, 10টাই আমরা ইমপ্লিমেন্ট করা টাফ। এখন আবার প্রায়োরিটাইজ করে নিয়ে, হ্যাঁ, অলওয়েজ প্রায়োরিটাইজ, সবসময় প্রায়োরিটাইজ করতে হবে, যে 10টার মধ্যে টপ প্রায়োরিটি 2-3টা নেন, ওই 2-3টাকে এক্সপেরিমেন্ট হিসাবে নেক্সট ইটারেশনে ইউজ করে দেখেন যে কিরকম রেজাল্ট দেয়। আমরা জানি না পিডিসিএ সাইকেল পড়ছি না, পিডিসিএ সাইকেল, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। হ্যাঁ, সেম কাজে কিন্তু আমরা করতেছি। এই যে প্ল্যান করলাম, পরে আসলে নেক্সট ইটারেশনে আমরা ডু করব কোনগুলো, যেগুলো টপ প্রায়োরিটি করছি আমরা, এবং সেগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট চালাবো, যে আসলেই চেক করব যে ভালো রেজাল্ট দিচ্ছে কিনা। যদি দেয় বা না দেয়, তাহলে আমরা নেক্সট আবার রেট্রোস্পেক্টিভে আমরা আবার ওটাকে আরো আপডেট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যে চেক করতেছিলাম, আমরা কি আমাদের যে কাজগুলি করতেছিলাম সেই কাজগুলি ভালোভাবে করতেছি সেটা চেক করতেছি, না আমরা যেটুকু কাজ শেষ হয়েছে সেটা কাস্টমারকে দেখে তার ফিডব্যাকটা নিচ্ছি? কাস্টমারের প্রোডাক্ট রিলেটেড সব কথাবার্তা, না একটু খেয়াল করেন, এটা প্রোডাক্ট রিলেটেড সব কথাবার্তা এখানে শেষ। প্রসেস রিলেটেড, এখন উই আর টকিং অ্যাবাউট আওয়ার টিম পারফরমেন্স, আওয়ার ওয়ে অফ ওয়ার্কিং, আওয়ার প্রসেস, আওয়ার প্রসিডিউর। লেসন লার্ন সেশন।
ঠিক আছে, প্রোডাক্টের আলোচনা এখানে শেষ। প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট কি করবেন সেটাই স্ট্যাক রিভিউতে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এটা আমরা পড়বো, আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে। তাহলে ইট ইজ রিলেটেড টু প্রোডাক্ট আর দিস ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু আওয়ার ইন্টারনাল প্রসেস, প্রসিডিউর, অ্যাক্টিভিটিস এবং আমাদের টিম পারফরমেন্স। আমি সেভ করলাম, অনেক ইয়ে হয়ে গেল। এইভাবে দেখেন, তাহলে একটা ইটারেশনে আমাদের একটা ইনক্রিমেন্ট তৈরি হলো, তারপর নেক্সট ইটারেশনে আরেকটা ইনক্রিমেন্ট তৈরি হবে। এইভাবে কিন্তু আমরা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজ করি। বুঝতে পারছি? দেখেন, এই আপনি যদি এই ফ্লোটা একটু খেয়াল করেন তাহলে দেখবো যে এখানে কিন্তু আসলে 4টা ভ্যালুজ এবং 12 প্রিন্সিপাল কোন না কোনো ভাবে আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছি? দেখেন আমরা স্ক্রাম রিভিউ 4 আওয়ার দিছে, রেট্রোস্পেক্টিভ 3 আওয়ার, আরো তো 1 আওয়ার আছে। সেটা এটা 3 or 4 hours, 1 ঘন্টা ব্রেক, 1 ঘন্টা দিয়ে তো আর কিছু করার নাই। সেলিব্রেশন করেন, সেলিব্রেট করেন, বা মন খারাপ করে বসে থাকেন, নরমাল নিয়ম হচ্ছে। তারপরে আপনি আবার প্ল্যানিং শুরু করবেন আর কি, যদি আপনার এনার্জি থাকে। আর না হলে তো এখানে আসলে 7 ঘন্টা মানে কি, মানে অলরেডি টাইম শেষ। আসলে আপনি জাস্ট সেলিব্রেশন করেন। কিন্তু এমনি যদি আমাদের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়, হ্যাঁ, তাহলে দেখা যাবে আপনার এটা শেষ, মানে 1 সপ্তাহের যদি ইটারেশন হয় তাহলে আসলে এই প্রথম সেশনটা হয় 1 ঘন্টার, 1.5 ঘন্টার স্টুডেন্ট রিভিউ, আর পরেরটা হয় হচ্ছে আপনার জাস্ট 45 মিনিটস। হ্যাঁ, যদি 1 সপ্তাহের আসলে ইটারেশন হয়, তার মানে কি মাত্র কত হলো, 2.5 ঘন্টা। এরপরে আসলে আপনি আবার ইটারেশন প্ল্যানিং শুরু করবেন, এখানে চলে আসবেন আবার। তো ওইভাবে করার দরকার নেই, তাতে আসলে ইন্টেনসিভ প্রেসার পড়ে যাবে। আপনি আসলে রুটিনটা এমন ভাবে করেন যাতে আসলে এরপরে ব্রেক হয় আর কি। এখানে স্ক্রাম রিভিউটা 20তম দিন কি এভাবে হিসাব করলাম যে 4 উইকস এর 5 ডেজ ওয়ার্কিং ডে হিসেবে ধরে 20 দিন, সেটা কি? সেটা, হ্যাঁ। আচ্ছা, আর লাস্ট ডেতে, লাস্ট 4 উইকস এর লাস্ট ডেতে করলাম। 2 উইকস যদি হয় তাহলে একদম মানে 10তম ডেতে, 10তম দিন, 10তম। জি। সো এবং এই টাইমগুলো যেটা বললাম না, আমি কিন্তু বারবার টাইম বলতেছি। এই টাইমগুলো কিন্তু ফিক্স, দেখছেন সব টাইমগুলো কিন্তু ফিক্স, টাইম বক্স। হ্যাঁ, এবং এই যে এই স্পিনটাও ফিক্স, তার ভিতরের কাজগুলো সব ফিক্স। তাহলে আমরা দেখেন কি কি দেখলাম, আমরা এখানে দেখেন একটু খেয়াল করেন, 3টা রোল দেখলাম, তাই না? 3 রোল, ঠিক আছে। তারপর কি দেখলাম, 3 ইভেন্টস দেখলাম। এই ইভেন্টসটাকে আমরা বলি ইভেন্টস কিংবা সিরিমনিজ কিংবা মিটিংস, সিরিমনিজ। হ্যাঁ, 5টা ইভেন্ট দেখলাম। কি কি ইভেন্ট কারো মনে আছে? 5টা ইভেন্ট। প্রথম ইভেন্টটা হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্টটা হচ্ছে স্প্রিন্ট বা ইটারেশন। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কন্টেইনার। এর ভিতরে কি আছে? প্রথম ইভেন্ট হচ্ছে ইটারেশন প্ল্যানিং, আইপি। তারপর হচ্ছে প্রতিদিন ডেইলি স্ক্রাম 15 মিনিট। তারপর লাস্টের দিন 2টা অ্যাক্টিভিটি, স্প্রিন্ট রিভিউ, 2টা ইভেন্ট, আর হচ্ছে রেট্রোস্পেক্টিভ। তাহলে পাইছি আমরা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সো এই 5টা ইভেন্ট বা সিরিমনি আমরা ইউজ করি অ্যাজাইলে। এখন থেকে কি বলছি ভুলে গেছি। 1 নম্বরটা হচ্ছে মানে টোটাল কন্টেইনার, যেটা স্প্রিন্ট আর কি, পুরো ইটারেশনের সাইজটা মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 4 সপ্তাহ। ঠিক আছে। আর আর্টিফ্যাক্টের কথা বলছি, কয়টা আর্টিফ্যাক্টের কথা বলছি এখন পর্যন্ত? আর্টিফ্যাক্টস কার মনে আছে? কয়টা আর্টিফ্যাক্টসের কথা বলছি এবং কি কি? প্রোডাক্ট ব্যাকলগ, আইটারেশন ব্যাকলগ, হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ আর ইটারেশন ব্যাকলগ, এই 2টা ডকুমেন্টের কথা বলছি আর্টিফ্যাক্টস। আর এই যে শেষে যে আমরা ওয়ার্কিং সফটওয়্যার দিচ্ছি, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, রিলিজেবল, পোটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট, PRI, potentially be releasable increment কিংবা simply increment, that is also another artifacts. সেই 3টা artifacts, releasable increment কিংবা simply releasable increment বা potentially releasable বা increment। সো দেখেন এই 3টা artifacts। আমি যে গল্পগুলা বললাম এতক্ষণ, সেটা আসলে আমি পুরো স্ক্রামে কিভাবে কাজ করে এটা আসলে আপনাদেরকে বুঝালাম। এবং স্ক্রাম মনে রাখার সহজ উপায় হচ্ছে 3-5-3। ঠিক আছে, যদি এটা মনে রাখেন তাহলে আসলে স্ক্রাম প্রজেক্ট কিভাবে কাজ করে এইভাবে কাজ করে। সো এখন নতুন রিকোয়ারমেন্ট যা আসতেছে সব প্রোডাক্ট ব্যাকলগে আসতেছে, ওটাকে আমরা
প্ল্যানিং এ প্রায়োরিটাইজ করে ডিসাইড করতেছি কি কি ডেলিভারি দেবো। ডেইলি স্ক্রামে প্রতিদিন আমরা আপডেট নিচ্ছি, আপডেট করতেছি এবং কালেক্টিভ কমিটমেন্ট করতেছি, এবং লাস্টে গিয়ে আমরা কাস্টমারকে দেখাচ্ছি, ফিডব্যাক নিচ্ছি, এবং রেট্রোস্পেক্টে আমরা আমাদের আসলে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি, সিআই কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি। সো জেনারেলি প্রায় সব অ্যাজাইলই এইভাবে কাজ করে, এবং যদি খেয়াল করেন সবগুলি কিন্তু 4টা ভ্যালু বেসড অন 4 ভ্যালুজ এন্ড 12 প্রিন্সিপাল। তার মানে এখন একটু আমাকে বলেন দেখি যে অ্যাজাইলে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল যে কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন, তার পাশে কি ছিল, সাইডে কি ছিল? ওয়ার্কিং প্রোডাক্ট ওয়ার্কেবল সফটওয়্যার, ওয়ার্কিং সফটওয়্যার ওভার প্রোডাক্ট। কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন নাকি এরকম ছিল? জি জি জি। আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু যদি একটু খেয়াল করি অ্যাজাইলে কিন্তু দেখবেন ডকুমেন্টেশন আরো বেশি হয়ে যায়। খেয়াল করছেন? কারণ আপনার কি হচ্ছে, প্রতিবারই প্ল্যানিং করতে হচ্ছে আপনার। হ্যাঁ, 2 সপ্তাহ প্ল্যানিং হচ্ছে, এবং এই প্ল্যানিং কি, প্ল্যানিং কিন্তু প্রোগ্রেসিভলি এলাবোরেট হচ্ছে, এভাবে কিন্তু বাড়তেছে। আলটিমেটলি দেখা যায় অ্যাজাইলে আসলে কম ডকুমেন্টেশন করে এরকম না, অনেক বেশি ডকুমেন্টেশন করে, কিন্তু ফোকাস থাকে হচ্ছে ওয়ার্কিং সফটওয়্যার, নট ফোকাস অন ডকুমেন্টেশন, যেটা ট্রেডিশনাল প্রজেক্টে আমাদের একটা মাইন্ডসেটের প্রবলেম। আমাদের অনেক সময় করতেই হয়, অনেক প্রজেক্ট আছে যেটা আসলে ডকুমেন্টেশন করতেই হবে ম্যান্ডেটরি। আচ্ছা ঠিক আছে, আর্টিফ্যাক্ট এখন ডকুমেন্ট এটার মধ্যে কি আসলে কোনো ডিফারেন্স আছে না একই জিনিস? একটু ডিফারেন্স আছে, এই জন্য মানে আর্টিফ্যাক্টস একটু আসলে জেনেরিক ওয়ার্ড, আর ডকুমেন্ট বলতে তো ডকুমেন্টের বাইরে কিছু বোঝানো যাবে না। আর্টিফ্যাক্ট বলতে আসলে আমরা যে ইমপ্লিমেন্টকেও আর্টিফ্যাক্ট বলতেছি, আর আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে আসলে ডকুমেন্টগুলোকে আর্টিফ্যাক্ট বলছে। যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যে ডকুমেন্ট ইউজ করি সেটা হচ্ছে আর্টিফ্যাক্ট। ক্লিয়ারলি বলেন, মানে ইমপ্লিমেন্টেশনটাও আর্টিফ্যাক্টের মধ্যে পড়বে? ইমপ্লিমেন্টেশন না, ইনক্রিমেন্ট। আচ্ছা, ইনক্রিমেন্ট। ওই যে লাস্টে যে ইনক্রিমেন্ট হলো না, পোটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট, ওটাকেও অ্যাজাইলে বলা হয় আর্টিফ্যাক্ট। কিন্তু আমরা স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবো যে আসলে পিএমবক ওইটাকে আর্টিফ্যাক্ট বলতেছে না, ওটাকে পিএমবক শুধু ডকুমেন্টগুলোকে আর্টিফ্যাক্ট বলে, পিএমআই। আর অ্যাজাইল আসলে ডকুমেন্টগুলোকে তো আর্টিফ্যাক্ট বলেই, প্রোডাক্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, আর হচ্ছে আপনার ইয়াটাকেও বলে, ইনক্রিমেন্টটাকেও বলে আর্টিফ্যাক্টস। ওকে, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আজকে আর যাবো না আর কি, এখানে শেষ করব। কোনো যদি প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক, কারণ অনেক কথা বোধহয় বললাম এবং অনেক পিআরআই পটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট, এটা বুঝি নাই। ওই যে আমরা যে 19 দিন কাজ করি, আর্টিফ্যাক্টস এর সাথে এটার রিলেশনটা বুঝি নাই। এটাকে আর্টিফ্যাক্টস বলা হয়, রিলেশন, ওইটাই ইনক্রিমেন্ট, এটাকে আর্টিফ্যাক্টস বলা হয় অ্যাজাইলে। আচ্ছা, কিন্তু ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে ওটাকে আসলে ধরা হয় না। ওটা একটা মানে কি বলবো, ওটা তো একটা মানে কিছু একটা তৈরি করছেন আপনি, কোনো প্রোডাক্ট বা সার্ভিস। ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে মানে পিএমআই আসলে বলছে শুধু ডকুমেন্টকে আর্টিফ্যাক্ট বলছে, কিন্তু অ্যাজাইলে স্পেশালি স্ক্রামে যেটা ইনক্রিমেন্ট তৈরি করেন আপনি, সে আপনার ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ অলসো অ্যান আর্টিফ্যাক্ট। ফাউন্ডেশন ইটসেলফ এ আর্টিফ্যাক্ট। ওকে, তাইলে আমরা এই কথাগুলো আসলে বারবার ঘুরে আসবে। আজকে যে কথাগুলো বললাম এটা আসলে মাথায় নিতে হবে, কারণ এই যে অ্যাজাইলে যখনই কথা বলবো তখন আসলে এই ফ্লো গুলোকে বুঝতে হবে, এবং এই যে ইভেন্টগুলা, আর্টিফ্যাক্টস, ফ্লো এবং 3টা রোল ভেরি ইম্পর্টেন্ট। কোন রোলের কি কাজ এটা দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে আছে। আর আমি আজকে যে জিনিসটা পড়ালাম সেটা কিন্তু আসলে অ্যাজাইল প্র্যাকটিস গাইডেও আছে আপনার। একটা অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 3 এবং 4 নাম্বার আমি কিন্তু আজকে মোটামুটি কভার করলাম আর কি, 3 এবং 4 নাম্বার চ্যাপ্টার, সরি 3 না, 4 এবং 5 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর আমরা গত ক্লাসে পড়ছি, ওই যে ইটারেশন, ইনক্রিমেন্টাল, হাইব্রিড, এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। আর অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 4 নম্বর চ্যাপ্টার থেকে আমি রোলগুলো পড়ালাম আজকে আপনাদেরকে। তারপরে ইভেন্ট এবং সেরিমনি গুলো পড়ালাম।
4 এবং 5। সো আপনার কিন্তু পরীক্ষার জন্য 4 এবং 5 চ্যাপ্টার 2, 3, 4, 5 এই 4টা চ্যাপ্টার করতে হবে। আর আজকে যে আমি অ্যাজাইল প্রিন্সিপাল এবং মাইন্ডসেট পড়ালাম, এটা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে কোন চ্যাপ্টারে আছে কেউ জানেন? এটা আছে 2 নম্বর চ্যাপ্টারে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 2 নম্বর চ্যাপ্টার। সো আজকে কিন্তু আমরা 2, 3, 4 3 আগে পড়ছি, 2, 4, 5 এটা কিন্তু আমরা টাচ করলাম। ঠিক আছে, অ্যাজাইল টিমে আমরা বোধহয় বলছিলাম যে আই শেপ লোক থাকে না, কি থাকে, টি শেপ লোক থাকে। আর অ্যাজাইল টিম কিন্তু হয় কি দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে সেলফ অর্গানাইজিং, আর একটা শব্দ আছে ক্রস ফাংশনাল। আমরা বলি না ক্রস ফাংশনাল টিম, অ্যাজাইল টিমকে বলা হয় ক্রস ফাংশনাল টিম কিংবা ডেভেলপমেন্ট টিম কিংবা টিম। সো অ্যাজাইল টিমে যারা কাজ করবে তাদের কি হতে হবে, ক্রস ফাংশনাল হতে হবে এবং তাদের সেলফ অর্গানাইজ হতে হবে। ক্রস ফাংশনাল মানে কি, কেউ কি জানেন ক্রস ফাংশনাল মানে কি? অ্যাজাইল টিমের ক্রস ফাংশনাল বলতে কি বোঝায়? কথাটা শুনি নাই ভাইয়া। অ্যাজাইল টিমে যারা কাজ করে তাদের মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, একটা হচ্ছে শুড বি সেলফ অর্গানাইজড এন্ড হচ্ছে ক্রস ফাংশনাল। এবং আই শেপ লোকজন কাজ করলে হবে না, আমাদের টি শেপ লোকজন কাজ করতে হবে, টি শেপ। ক্লোজ ফাংশনাল মিন্স মেবি ওর উপর যেই দায়িত্বটা দেওয়া হয় সেটা সে ক্লোজ করে ফেলবে, সে রেসপন্সিবল আর কি, যেটা বোঝা যায়। এমনি আমরা মানে নরমালি প্রজেক্টের ক্রস ফাংশনাল মানে কি বুঝি, যে বিভিন্ন ডিপার্টমেন্ট, ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট একসাথে হয়ে কাজ করে। হ্যাঁ, সো ক্রস ফাংশনাল মানে ফাংশন মানে কি, ফাংশনের যদি ডিপার্টমেন্টগুলো ভাগ হয়। সো এখানে আসলে ক্রস ফাংশনাল মানে হচ্ছে অ্যাজাইল টিমটা এরকম সেলফ সাফিসিয়েন্ট হবে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে যে ওই ওয়ার্কিং প্রোডাক্টটা একটা ইটারেশনে যে কাজগুলো নেওয়া হয়েছে সেই কাজগুলো ডেলিভারি করে দেওয়ার জন্য তাদের বাইরে, ওই টিমের বাইরে আর কারো তাদের হেল্প লাগবে না, তারাই নিজেরাই সেলফ ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারবে। ক্রস ফাংশনাল যে সমস্ত দরকার, আর্কিটেক্ট দরকার, ইঞ্জিনিয়ার দরকার, টেস্টার দরকার, ডিজাইনার দরকার, সবই তার টিমের মধ্যে আছে, কোনো বাইরের হেল্প লাগবে না, অলরেডি দে আর ক্রস ফাংশন টিম। সো এই ইটারেশনে যে আমরা ব্যাকলগে আইটেম দিচ্ছি, এই 5টা আইটেম ডেলিভারি দেওয়ার জন্য আমার যে স্কিল দরকার, কম্পিটেন্সি দরকার, দ্যাট ইজ অলরেডি উইদিন মাই টিম, দ্যাট ইজ ক্রস ফাংশনাল ফর অ্যাজাইল টিম। ঠিক আছে, সো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আমি আরো কিছুক্ষণ আছি, যদি প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি।